এক রহস্যময় ভালোবাসা। চাঁদনী ইসলাম। পর্ব 46 থেকে 50। গাড়ি চলছে নিজ গতিতে। আদিব দক্ষ হাতে ড্রাইভিং করছে, অন্যদিকে কলি পাশের সিটে জানালার এক সাইডে মাথা রেখে শুয়ে আছে। গাড়ি চলতে চলতে হঠাৎ করে থেমে যায় একটি বড় পার্কের সামনে। আদিব গাড়ি এক সাইডে পার্কিং করে রাখে, তারপর কলিকে ডেকে তুলে। কলি ঘুমঘুম চোখে বলে উঠল, আরেকটু ঘুমাতে দাও না আমু। আদিব রাগে হিসহিসিয়ে উঠে দাঁতের দাঁত চেপে বলে উঠল, উষ্টা খাওয়ার আগে ঘুম থেকে উঠো। তোর বাড়ি না এইটা হলো আমার গাড়ি। আদিবের কথা কানে পৌঁছাতেই কলি তড়িগড়ি করে গাড়ি থেকে উঠে যায়। চোখ ডলতে ডলতে বড় বড় নয়নে আদিবের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আব্বুকে বলে দিব তুমি কথায় কথায় আমাকে বকা দাও, বাড়িঘর নিয়ে আমাকে অপমান করো। আদিব চোখ রাঙিয়ে বলে উঠল, তুই শুধু বকা না, শুধু উষ্টা খাওয়ার কাজ করিস, উঠো তাড়াতাড়ি। কথা শেষ করে আদিব গাড়ি থেকে বের হয়ে গেল। আদিবের পেছনে পেছনে কলিও হেঁটে চলতে লাগলো, এলো মেলো পায়। প্রায় মিনিট 5 হেঁটে যাওয়ার পর হঠাৎ করে কলির চোখে পড়ল চেনা পরিচিত একটি মুখ। ছোট একটি চেয়ারে কাঁচামাচু হয়ে বসে আছে, পাশেই একটি ছেলে দাঁড়িয়ে, তাকেও কলি বেশ ভালোভাবে চিনে। তবে এই অসময়ে এদের সাথে দেখা হবে সেটা স্বপ্নে ভাবেনি। কলি এলো মেলো পায়ে এগিয়ে গেল সামনের মানুষটির দিকে। আদিব পাশের ফুলের দোকান থেকে বড় সর একটা ফুলের তোড়া হাতে নিয়ে এগিয়ে গেল সামনপুর দিকে। আদিল ইরাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে ঘন্টা খানেক আগে, এখন যাচ্ছে রিচ রুমান এর সাথে দেখা করতে। জরুরি কাজ আছে নাকি, কথা বলবে। তাই আদিল 30 মিনিটের ভেতরে চলে যায় চেনা জানা রেস্টুরেন্টে, যেখানে অনেক আগে থেকেই রিচ রুমান অপেক্ষা করছিল আদিলের জন্য। আদিল এগিয়ে গেল রিচ রুমান এর দিকে। আদিলকে দেখে আশেপাশে স্টাফ সহ সবাই যথেষ্ট সম্মান এর সাথে কথা বলতে শুরু করল। যেহেতু আদিল এমপি, তার পাশাপাশি একজন সফল বিজনেসম্যান। রিচ রুমানের পাশের চেয়ারে ইয়ান রোশন বসে আছে। হয়তো রোশন অপেক্ষা করছিল আদিলের জন্য, কিন্তু অপেক্ষা করছিল কেন? কারণটা বেশ অজানা আদিলের। আদিল এগিয়ে গেল তাদের দিকে। আদিলকে দেখে রুমান সহ রোশন হাত মিলিয়ে সহমত প্রকাশ করলেন। আদিল চেয়ারে বসতেই 2টা ওয়েটার এসে কফি দিয়ে গেলেন। রিচ রুমান রোশনকে উপেক্ষা করে আদিলকে বলে উঠল, ফ্রান্স থেকে কল করেছিল, ইমিডিয়েটলি সব নারী তাদের চাই, সেই সাথে গোপনীয় কিছু অস্ত্র। আর রুমান কথা শেষ করার আগেই আদিল বলে উঠল, আমি বলেছিলাম ইমার্জেন্সি কোনো কাজের অর্ডার আমি নিব না। তুই আমাকে জিজ্ঞেস না করে কেন নিয়েছিস? ক্যান্সেল করে দে। রিচ রুমানের পাশে আরো 10 থেকে 15 জন বডিগার্ড। ঠিক তেমনি রোশনের পাশেও। শুধু আদিলের পাশে কেউ নেই। তার কখনো প্রয়োজন পড়ে না বডিগার্ড বা এক্সট্রা লোক, মোটেও তার কাম্য নয়। সে রাজার মতন একাই চলতেই পছন্দ করে। রোশনকে দেখে আদিল কর্কশ গলায় বলে উঠল, মানুষের কলিজায় এত সাহস দেখে মনে হয় কলিজাটা ভুনা করে খেয়ে ফেলি। হয়তো সেই টেস্ট হবে। আমার আবার কলিজা ভুনা খাওয়ার ভীষণ কেবিং হচ্ছে। রোশন অল্প হাসল রুমান এর দিকে তাকিয়ে। রোশন বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আদিলের কথার মানে। তবে সে চাইছে না কোনো রকম ঝগড়ায় জড়াতে। সেও হলেই যে যুদ্ধ করতে হবে বা ক্ষতি করতে হবে এমনটা কোথায় লেখা নেই। সেও এমন ভাবে হওয়ার উচিত যেন একে অপরের দিকে তাকিয়ে কথা বলতেও রুহু পর্যন্ত কেঁপে ওঠে। রোশনকে চুপ করে থাকতে দেখে আদিল শক্ত গলায় বলে উঠল, আমার পেছনে পরে না থেকে বিয়ে করেন, নতুন সংসার শুরু করলেই হয়। রোশন নাক ঘষতে ঘষতে বলে উঠল, অবশ্যই করব, তোর বউকে পেয়ে গেলে। আদিল দাঁতের দাঁত পিছে হিসহিসিয়ে তেড়ে গিয়ে বলে উঠল। আদিল শিকদারের ব্যবহার করা টিস্যুটাও কেউ ব্যবহার করতে সাহস পায় না, আর তুই কিনা এখনো আমার বউয়ের অপেক্ষায় বসে আছিস। হাস্যকর। রোশন দীর্ঘশ্বাস টেনে ফের বলল, আমার হওয়ার কথা ছিল তো, তোর হয়ে গেল কিভাবে? আদিল হাত দিয়ে আলতো করে নিজের কপাল মেপে নিয়ে অল্প হেসে বলল, ভাগ্য বলতেও একটা জিনিস আছে, হয়তো এরা আমার ভাগ্যে ছিল। রোশন বেশ অনেকটাই কনফিডেন্স নিয়ে বলল, যদি ছিনিয়ে নেই তোর ভাগ্যকে? আদিল কিছুটা শাসিয়ে বলে উঠল, স্বয়ং আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে আর কারোর সাধ্য নেই আমার থেকে এরাকে আলাদা করার। ভালোবাসিস কি তাহলে? আদিল এক রাশ আবেগ অনুভূতি মিশিয়ে বলে উঠল, খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের বউকে ভালোবাসি, হালাল করে ভালোবাসি, সম্পূর্ণভাবে ভালোবাসি। রোশন কিছুটা ঠেস মেরে বলল, তাহলে কি দরে নিব? আদিল শিকদারের বউ তার দুর্বলতা। আদিল বেশ স্বাভাবিকভাবে বলে উঠল, না, ভালোবাসা কখনো দুর্বলতা বয়ে আনে না, বরং পরম সুখ শান্তি বয়ে আনে, যা আমি প্রতি মুহূর্তে ফিল করি। ভালো লাগলো। আমার না হওয়া মানুষটা অনন্ত তোর কাছে ভালো আছে, ভীষণ ভালো আছে। ইনশাআল্লাহ সারা জীবন ভালো থাকবে।
রোশান দীর্ঘশ্বাস টেনে বলল, আমি শেষবারের জন্য ইরাবতীর সাথে দেখা করতে চাই। আদিল বেশ বিরক্তি নিয়ে বলে উঠল, যদি সুযোগটা না দেওয়া হয় তোকে। রোশান দীর্ঘশ্বাস টেনে অসহায় দৃষ্টিতে বলে উঠল, তাহলে হয়তো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছটপট করব একটি বার চোখের দেখা দেখার জন্য। আদিল খানিকটা রাগে তটস্থ হয়ে বলে উঠল, ডিগ্রি শাউর জন্য এমন মৃত্যু মঞ্জুর হোক। ভালো থাক। কথা শেষ করে আদিল এক সেকেন্ডও দাঁড়ালো না, বরং এলোমেলো পায়ে এগিয়ে বেরিয়ে আসলো রেস্টুরেন্টে থেকে। রিমঝিম এক পলক কলিকে দেখে দৌড়ে এসে চাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। রিমঝিম কেন এত কাঁদছে ভীষণটা কলির জন্য সম্পূর্ণভাবে অজানা। কলি রিমঝিমকে এমন মরা কান্না কাঁদতে দেখে কলি রিমঝিমের বাহু ধরে নিজের দিকে তাক করিয়ে মায়া ভরা কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তোর? এমন মরা কান্না কাঁদছিস কেন? আমি কি মরে গেছি নাকি? রিমঝিম হাতের ডগা দিয়ে চোখের পানি মুছে এদিক সেদিকে সবাইকে দেখল, বিশেষ করে আদিবকে, তারপর রিফাতকে। এবার সবার থেকে চোখ ফিরিয়ে তাকালো কলির দিকে, যে এই মুহূর্তে সুন্দর কালো চুড়িদার পরে তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু রিফাত ভাইয়া যে বলল কলির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কলি তো পুরোপুরি স্বাভাবিক, তাহলে কি সবাই মিলে তাকে বোকা বানালো? রিমঝিম রাগে কটমটিয়ে উঠল এবং রিফাতকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি যে বললেন কলির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কলি একদম স্বাভাবিক। তবে আমাকে মিথ্যা কেন বললেন? রিফাত কলির প্রশ্নের উত্তর করল না, বরং তাকালো আদিবের দিকে, যে এই মুহূর্তে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে রিমঝিমের দিকে। রিফাতকে কোনো ওর করতে না দেখে রিমঝিম আরো অনেকটাই রেগে গিয়ে বলে উঠল, আমাকে মিথ্যা কেন বললেন ভাইয়া? রিফাতকে বারবার অসহায় দৃষ্টিতে তাকাতে দেখে আদিব হিসহিসিয়ে বলে উঠল, আমি বলেছি তোমাকে এইখানে নিয়ে আসতে, তাই নিয়ে আসছে। কলির রাগে কটমটিয়ে উঠল, তাই বলে আমার অ্যাক্সিডেন্ট এর কথা বলে নিয়ে আসতে হলো? আমি এখনই বড় আব্বুর কাছে বিচার দিব তোমার নামে। রিমঝিম মুহূর্তেই রেগে গেল আদিবের উপর, তাকে মিথ্যা বলে কেন এইখানে নিয়ে আসতে হবে? বুঝিয়ে বললে সে নিশ্চয়ই এইখানে আসত। রিমঝিম ভীষণ রেগে গেল আদিবের উপর এবং কর্কশ গলায় বলল, আপনার সাহস হলো কিভাবে আমাকে মিথ্যা কথা বলে এইখানে নিয়ে আসার? আপনি কিনা একটি সিরিয়াস বিষয় নিয়ে প্রামক করছেন আমার সাথে। ছি, আমি আপনার থেকে এইটা আশা করিনি। রিমঝিমের এমন ভাবে সব দোষ আদিবকে দেয়া ঠিক হচ্ছে কি আজও? হয়তো কোনো কারণ ছিল তাকে এইখানে নিয়ে আসার, তার জন্য এই খামে নিয়ে আসছে। কিন্তু এই মেয়ে তো তাকে খুন করার আগেই খুনি বানিয়ে দিল। আদিব গম্ভীর গলায় বলল, ইম্পর্টেন্স কথা আছে তার জন্য এনেছি। তাছাড়া আমি তো তোমাকে আর বাসা থেকে তুলে আনেনি, তাই না? রিমঝিম রাগে হিসহিসিয়ে বলে উঠল, আপনার থেকে কোনো কথা শুনতে আমি ইন্টারেস্ট নয়। কলি প্রথম থেকে সবটা বুঝতে না পারলেও এখন বেশ ভালোভাবে বুঝতে পারছে আজকে আদিব এর এইখানে কলিকে কেন নিয়ে আসা। তাছাড়া এত সুন্দর একটা চুড়িদার কেন গিফট করলো, রিমঝিমকে কেন এইখানে নিয়ে আসলো। সবকিছুই একদম পরিষ্কার, তবে আদিবের একটাই ভুল, রিমঝিমকে মিথ্যা ছলচাতুরি করে বোকা বানানো। এর জন্য রিমঝিম ক্ষিপ্ত হয়ে আছে। মানুষ অ্যাক্সিডেন্ট এর মতন সিরিয়াস বিষয় নিয়ে কেউ কি মজা করে? কলি একবার নজর বুলিয়ে দেখে নিল আদিবকে, যে এই মুহূর্তে অপবাদ বুঝে চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ফুলের তোড়া নিয়ে। তার ঠিক একটু পাশের রিফাতও দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়। কলি রিফাতের দিকে এক পলক তাকাকেই চোখে চোখ পড়তেই দুধ চোখ সরিয়ে নিল। রিফাতের জন্য অজানা ভালোবাসার উত্তাল দেও ভয় চলছে প্রতি সেকেন্ডে। কলি এবার রিমঝিমকে কনডেন্স করার চেষ্টা করল, কিন্তু রিমঝিম এত বেশি রেগে আছে যে কলির কথাটাও শুনতে চাইছে না এখন। রিমঝিম বাসায় চলে যাবে, তাই কলির হাত ছেড়ে এলোমেলো পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তার আগেই আদিব রিমঝিমের এক হাত ধরে নিজের কাছে টানল। রাগে হিসহিসিয়ে বলে উঠল, এই মেয়ের সমস্যা কি তোমার? দাম দেখাও আমাকে, নাকি অ্যাটিটিউড? রিমঝিম মুহূর্তেই আদিবের কথা শুনে ঝড়ো করে কেঁদে উঠল। তাকে তো একটু ভালোবাসা দিয়েও মানানো যেত, সবার সামনে এইভাবে কথা বলতে হবে কেন? নিজের ভুল স্বীকার না করে উল্টো রাগ দেখানো হচ্ছে। রিমঝিম রাগে কটমট করে মাথা নত করে রেখেছে। আদিব যে তার জন্য এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে হয়তো সে এতক্ষণে দেখেইনি। তাই আদিব রিমঝিমকে উদ্দেশ্য করে বলল, আমাকে কেমন লাগছে দেখতে? রিমঝিম ভীষণ অবাক হয়, একটু আগে কতগুলা থক দিল, বাজে ব্যবহার করলো, আর এখন কি না কেমন লাগছে জিজ্ঞেস করছো? আচ্ছা, পুরুষ মানুষ কি এমনি তাছিরা হয়? রিমঝিম এক পলক দেখে নিল আদিবকে, পা থেকে মাথা পর্যন্ত, তারপর আবার মাথা নত করে ফেল। সে বুঝতে পারছে না কিভাবে তাকে সুন্দরের প্রশংসা করলে সে খুশি হবে। তাকে দেখতে যে বড্ড সুন্দর লাগছে।
আচ্ছা, উনি আজকে হঠাৎ পাঞ্জাবি পরে এসেছেন কেন? আজকে কি কোনো স্পেশাল দিন আছে? আদিব রিমঝিমকে বারবার মাথা নত করে থাকতে দেখে ভীষণ রাগ হলো। তবে প্রকাশ করল না, বরং হাঁটু মুড়ে বসল রিমঝিমের সামনে। আদিবকে এমন হাঁটু ভেঙে বসতে দেখে সবাই বড় বড় নয়নে ছলছল করে তাকিয়ে রইল। রিমঝিম নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিব টাইম ওয়েস্ট করল না, বরং মনের ভেতরে অজানা সব ভালোবাসা প্রকাশ করে ফেলল। আদিব এক বুক আবেগ অনুভূতি মিশিয়ে বলে উঠল, উইল ইউ বি মাই কুইন? রিমঝিম আদিবের বলা প্রতিটি শব্দে তটস্থ হয়ে উঠল। মনের মাঝে একদল চিচি পোকারা ডেকে উঠল। সেই সাথে মনের গহীনে ওয়াল পাওয়াল দেও খেয়ে চলছে। হাজার হাজার আবেগ অনুভূতি সব হেলে দুল খাচ্ছে মনের অহিংগহনে। রিমঝিম এত কিছুর পর ও কি বলবে জানে না, হাতসহ পুরো শরীর কাঁপাকাঁপি করছে। রিমঝিমকে এমন তটস্থ দেখে কলি আদিব তোড়া থেকে একটা ফুল নিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল আর বলল, বি মাই সিস্টার ইন ল, ওয়ুল ইউ ম্যারি মি মাই ব্রাদার? কলির এমন কাজে রিমঝিম ফিক করে হেসে ফেলল। পাশে রিফাতও হাসল এবং সবটাই দেখল। রিমঝিম আদিবের থেকে নয়, বরং কলির হাত থেকে ফুলটা নিয়ে বুক ভরা সাহস নিয়ে বলল, ইয়েস, আই উইল ম্যারি ইউর ব্রাদার। মুহূর্তেই সবার মুখ ছকছক করে উঠল। কলি আদিবকে ঠেসে বলল, দেখছো কিভাবে প্রপোজ করতে হয়? কিছু তো শিখো আমার থেকে। আদিব গম্ভীর মুখে রিমঝিমের দিকে তাকিয়ে বলল, দেখলাম। আদিব পকেট থেকে একটা গোল্ডের রিং বের করে কলির হাতে দিয়ে বলল, পরিয়ে দে। আদিব যে রেগে রেগে কথাগুলো বলছে রিমঝিম বেশ ভালোভাবে বুঝতে পারল। তাই রিমঝিম এগিয়ে গেল আদিবের কাছে। আদিবের হাত থেকে ফুলের তোড়াটা নিজের হাত তুলে নিল। ধন্যবাদ, এত সুন্দর একটি মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। তবে, আদিব কৌতূহল নিয়ে বলল, তবে কি রিমঝিম? রিমঝিম খুব স্বাভাবিকভাবে বলল, রিংটা আমি আপনার হাত থেকে পড়তে চাই ডক্টর সাহেব। মুহূর্তেই আদিবের গম্ভীর মুখটা চকচক করে উঠল। তার ঠোঁটের কোণে অল্প হাসি বলে দিচ্ছে সে ঠিক কতটা খুশি হয়েছে রিমঝিম এর কথায়। হয়তো এখন এর অপেক্ষায় ছিল আদিব। আদিব গোল্ডের রিংটা বক্স হতে খুলে রিমঝিমের হাতে পরিয়ে দিল বেশ যত্ন সহকারে। মিনিট 5 পরে আদিব এবং রিমঝিমকে পার্সোনাল টাইম কাটানোর জন্য কলি এবং রিফাত পার্কের এক পাশ দিয়ে হাঁটছে। কলি আগের তুলনায় অনেকটাই রিফাতের পিছু পিছু ঘোরাঘুরি করা বন্ধ করে দিয়েছে। কলি রিফাতের থেকে বেশ কিছুটা আগে আগে হাঁটছে, রিফাত ঠিক কলির পেছনে পেছনে। কলিকে এমন ভাবে দেখে রিফাতের বেশ বিরক্ত লাগলো, তাই রিফাত একটু এগিয়ে গিয়ে পায়ে পায়ে পা মিলিয়ে চলতে লাগলো। রিফাত গম্ভীর মুখে বলে উঠল, কি হয়েছে তোমার? ইগনোর করছো কেন আমাকে? আদিবের কথা কানে ভেসে আসতেই কলির ঠোঁটে নিলিপ্ত হাসি, কিন্তু কোনো মোড় নেই। হয়তো কলি জানে, ভালোবাসতে না পারলে অনন্ত দূরত্ব বজায় রাখা প্রয়োজন। জোর করে কি ভালোবাসা হয়? না, হয় না। হয়তো কলি চাইলে কোনো ছল চাতুরি করে ঠিক নিজের করে নিতে পারত। তাতে কি সত্যিকারের ভালোবাসাটা থাকবে তাদের মধ্যে? এত হাহাকার ঘটে কি আর একটি শুদ্ধ ভালোবাসার বৃষ্টি হবে? কলিকে এক মনে কিছু একটা ভাবতে দেখে রিফাত বলে উঠল, কিছু বলছি তো তোমাকে, তুমি কি শুনতে পাচ্ছ না? কলি বেশি সময় নিল না, বরং স্বাভাবিকভাবে বলল, জি শুনতে পাচ্ছি, বলেন। ইগনোর করছো কেন আমাকে? আপনি হয়তো ভুল ভাবছেন, আমি আপনাকে ইগনোর করছি না। তাহলে এত অভিমান কিসের? যেখানে চাওয়া পাওয়ার কোনো মূল্যায়ন নেই, সেইখানের রাগ অভিমান অভিযোগ সবকিছুই মূল্যহীন। তাহলে কি বলতে চাইছো, ক্ষমা করো আমায়? কলি অল্প হেসে চোখে চোখ রেখে নিলিপ্ত গলায় বলল, আমি কাউকে ঘৃণা করি না, বরং নিজেকে ঘৃণা করি। আমার সমস্ত ঘৃণা জমে আছে আমার ভাগ্যের উপর। যেই ভাগ্য আমাকে ভালোবাসা দিয়েছিল, আবার কেড়েও নিয়েছে, ফেলে দিয়েছে এক শূন্যতায়। আমি ঘৃণা করি আমার আবেগকে, আপনার প্রতি আমার দুর্বলতাকে। আর সব থেকে বেশি ঘৃণা করি আমি নিজেকে, কারণ আমি নিজেই বারবার নিজেকে ঠকিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। বলেই কলি ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠল। হয়তো তার ইমোশনাল মুহূর্তটাকে প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ যেন কোনোভাবে লুকিয়েও রাখতে পারল না। ভীষণ ব্যর্থ মনে করল নিজেকে। রিফাত করুণ দৃষ্টি মেলে বেশ কিছুক্ষণ কলির প্রাণে চেয়ে রইল। আচ্ছা, তার কি উচিত কলির চোখ থেকে ঝরে পড়া অশ্রুফোঁটাটাকে মুছে দেয়া? আচ্ছা, এই অধিকারটা কি আজও তার আছে? রিফাত কি বলবে জানে না, তবে খুব ইচ্ছে করছে কলিকে শক্ত করে জড়িতে ধরতে, বুকের বাহু পেশির সাথে চাপতে, দরে কপালে একটা আলতো চুমু খেতক। কিন্তু কিভাবে? জীবনে কি একবার হলেও আসবে এই সুযোগ? কলিকে পাবে নিজের করে। রিফাত অসহায় কণ্ঠে বলে চাইল কিন্তু পারল না, তবে মনে বেশ হতাশা নিয়ে বলল, তোমাকে বলতে না পারা কথাগুলা বুকে জমতে জমতে আজ আমি ভীষণ অনুভূতিহীন। রিফাতকে এত সময় চুপ করে থাকতে দেখে কলি বাঁকা হেসে বলল,
আপনাকে পাওয়ার ইচ্ছেটা আমার অপূর্ণ রয়ে গেল। একদিন ঠিক দেখবেন, এই অপূর্ণতা থেকেই আমি অন্য কারোর বউ হয়ে যাব। কলি হাসতে হাসতে বলা চরম সত্যি কথাটা ঠিক যেন রিফাতের বুকে গিয়ে লাগলো। ঠিক ধারালো ছুরির মতন। মনে হলো তার বুকে এই বুঝি ধারালো ছুরি ঢুকিয়ে দেয়া হলো। বারবার নিঃশ্বাস আটকে যাওয়ার মতন যন্ত্রণা হলো বুকের বাম পাশটায়। প্রকৃতি জোরে বয়ে যাচ্ছে ওয়াল ঠান্ডা হাওয়া, হেলো মেলো আবহাওয়া শরীরের প্রতিটি শিরা উপশিরায় বয়ে যাচ্ছে। বাইরে ঠিক যত বেশি ঠান্ডা ঠিক ততটাই আকাশ ঘন করা কুয়াশায় মুড়ানো। বাইরের তেমন কোনো কিছুই স্পষ্ট নয়। আদিল নিজের কালো বিএমডাব্লিউ চালিয়ে বাড়িতে ফিরছে। আজকে সারা দিনের ব্যস্ততায় একবারের জন্য ও বাড়ি ফেরা হয়নি তার। আদিল দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে, তার মনে বেশ বারবার ভেসে আসছে রোশানের বলা প্রতিঘাতের কথা, তার বউকে জড়ানো হাজারটা কথা। আচ্ছা, রোশানের যেমন ফিল হয় ইরার জন্য, ইরার ও কি তবে ওই রকম ফিল হয়? ভাবতেই আদিল মুহূর্তেই গাড়ির স্পিড একদম কমিয়ে দেয়। একটি পর্যায়ে গাড়িটিকে থামিয়ে দেয় এবং গাড়ির সিটে গায়ে এলিয়ে দেয়। এলো মেলো মনটা যেন আরো এলো মেলো হয়ে উঠছে বারবার। তার ভাবনার মাঝে হাজার হাজার পুরনো স্মৃতি, অতীতের সবকিছু করা নাড়তে থাকে বারবার। আমেরিকার মোস্ট পপুলার কিং অফ আদিল শিকদার, যেখানে তার নাম শুনলে ভাগে খাটে এক জলে পানি খায়, সেইখানে কিনা শুধু মায় একজন সামান্য এমপি হয়েও চুপচাপ আছে মানুষের পাশে দাঁড়িয়ে। সে কি আজও এত ভালো মানুষ? কোনো ওর নেই, সে সত্যি ভালো মানুষ নয়। আদিল শিকদারের আরো খারাপ হতে ওর সমস্যা নাই, তবে তার বউয়ের দিকে কারো নজর পড়লে জানে মেরে দিবে। এই রোশন ছেলে তার মরার দিন হয়তো ঘনিয়ে আসছে। আদিল শিকদার নিশ্চয় তার বউয়ের দিকে কারো কুঞ্জর সহ্য করবে না তাই। আদিল মুহূর্তেই পকেট থেকে ফোনটা বের করলো। তারপর সোজা চলে গেল গ্যালারিতে, যেইখানে ইরার সাথে বেশ অনেক অনেক ছবি আছে একসাথে। আদিল দীর্ঘ সময় নিয়ে এক এক করে সবগুলা ছবি দেখল। পরবর্তী ছবিটা লাল টুকটুকে চুড়িদার পরা। ছবিটাকে বেশ কিছু সময় নিয়ে দেখল, তারপর আলতো করে এক এক করে কয়েকটা চুমু এঁকে দিল। ঠোঁটের কোণে এক রাস অনুভূতি মিশিয়ে আনমনে গিয়ে উঠল। চলো না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরি আজ আবার। যত কথা বাকি ছিল মন গোপনে শেষ করি আয় এবার। একবার তোকে বুকে নিয়ে এ কথা আমি বলে দিতে চাই। জানরে আমার জানরে বেঁচে থাকার তুই কারণ। রাতের খাওয়া শেষ করে ইম্পর্টেন্স কিছু কাজও ইতিমধ্যে শেষ করে ফেলেছে আদিব। আদিব বিছানায় গায়ে দিয়ে ফোন করল রিমঝিমকে। একবার দুইবার তিনবার রিং হওয়ার পর রিমঝিম কল রিসিভ করল। অপর পাশ থেকে গুম জড়ানো কণ্ঠে বলে উঠল রিমঝিম, এত রাতে কল করেছেন কেন? আদিব আদুরে গলায় বলে উঠল, মিস করছি তোমাকে তাই। রিমঝিম চোখের এলোমেলো পাতা উল্টে ফের বলল, এত রাতে মিস করছেন কেন? ঘুমান। আদিব কিছুটা বিরক্তি নিয়ে বলল, মিস করার জন্য বুঝি দিন রাত লাগে? আচ্ছা রাখি, তুমি ঘুমাও। আদিবের বলা প্রতি শব্দ জুড়ে অভিমান, তাই রিমঝিম ঘুম থেকে উঠল এবং রুমের লাইট অন করে শুধরালো। রাগ করছেন কেন? 11টা বাজে, তাই বললাম ঘুমাতে। আদিব এক চিলটে অভিমান নিয়ে বলল, ওকে। কি ওকে? ঘুমাই। তুমিও ঘুমাও। রিমঝিম বিরক্তি টেনে বলল, ছোট একটি কথায় মানুষ রেগে যায় কিভাবে? তাই রিমঝিম আদিবকে মানানোর জন্য বলল, এখন তো ঘুমাবো না, আর একটু কথা বলি। না, কোনো কথা নাই, তুমি ঘুমাও। আদিবের গা ছাড়া কথা বলতে দেখে রাগ হলো রিমঝিমের, তবুও প্রকাশ করল না, বরং রাগ কমানোর জন্য বলে উঠল, আই লাভ ইউ ডক্টর সাহেব। রিমঝিমের ছোট একটি ব্যাকে মুহূর্তেই আদিবের মুখে এক রাস উজ্জ্বল হাসি দেখা গেল। আদিব ভালোবাসার সহিত বলল, আই লাভ ইউ টু। মুহূর্তেই একে অপরের প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে গেল। আদিব আর রিমঝিম প্রায় বেশ সময় নিয়ে কথা বলতে শুরু করল। ইকবাল খান সহ ওনার ওয়াইফ একসাথে বসে বসে কফি খাচ্ছেন। বাড়ির বাইরে অসংখ্য বডিগার্ডরা চারপাশে ঘোরাঘুরি করছে। আজ নতুন নই, আপাতত রাতের কাজ এইটাই তাদের। কোনো রকম কোনো শ্যাও যেন অ্যাটাক করতে না পারে তার জন্য মূলত পাহারা দিচ্ছে। ইকবাল খান আজকাল খুব বেশি বাড়ির বাইরে বের হন না, খানিকটা অসুস্থতার জন্য। এর মাঝে রোশন চলে আসে, সে আপাতত কাউকে দেখেও না দেখার অভিনয় করে নিজের রুমে চলে যায়। ইকবাল খান বিষয়টা বেশ ভালো করে লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না, কারণ রোশন কখনো কারোর সামনে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করে না, এমনকি নিজের মায়ের সামনেও না। যদি আবার কোনো কিছু নিয়ে হাত হয়ে যায়, তাই নিজের দুর্বলতা কখনো মায়ের সামনে ও প্রকাশ করেন না রোশন। ইকবাল খান মিনিট 5 পরে চলে গেলেন ছেলের রুমে। রোশন বেকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেট খাচ্ছে, আগুনের উড়ন্ত চুমুক বলে দিচ্ছে। তার হৃদয়টা ঠিক কিভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে, হয়তো এই তীব্র যন্ত্রণাটা শুধু সে আর স্বয়ং আল্লাহ জানেন।
ইকবাল খান বেকুনিতে দাঁড়িয়ে রোশনের হাতের উপর হাত রেখে বললেন, কোনো সমস্যা হয়েছে বেটা? রোশন ইকবাল খানের উপস্থিতি ঠিক বুঝতে পারেনি। ইকবাল খানকে দেখে হাতের সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে দীর্ঘশ্বাস টেনে বলল, আমি বাংলাদেশ আর থাকবো না ড্যাড, আমার পাসপোর্ট রেডি করো। ইকবাল খান ছেলের কথায় তথস্থ হয়ে উঠলেন, বাংলাদেশ থাকবে না মানে? তাহলে কোথায় যাবে এই ছেলে? ইকবাল খান বেশ বিরক্তি নিয়ে বললেন, কোথায় যাবে তুমি? রোশন বেশ স্বাভাবিকভাবে বলল, যেই দেশে ভালোবাসার মানুষ পাওয়া হলো না, ভালো থাকা হলো না, সেই দেশে আমি আর থাকবো না। সবাইকে মুক্তি দিয়ে অনেক দূরে চলে যাব আমি। ইকবাল খান মুহূর্তেই রেগে গেলেন, সামান্য একজন নারীর জন্য দেশ ছাড়তে হবে? নিজের সমাজ সম্মান সবকিছু। ইকবাল খান রাগে হিসহিসিয়ে বলে উঠলেন, একটা মেয়ের জন্য নিজের জন্মভূমিকে ছেড়ে চলে যাওয়া তোমার জন্য বোকামি হবে। তুমি শুধু একবার বলো বিয়ে করতে চাও, আমি মেয়েদের লাইন লাগিয়ে দিব। আর যদি বলো ওই নারী লাগবে জীবিত কিংবা মৃত, আমি তাও এনে দিব তোমার পায়ের কাছে। রোশন হাসল বেশ, তবে নিলিপ্ত সেই হাসি বেশ ভয়ঙ্কর। হয়তো বাবার মুখে ইরাকে ঘিরে কিছু কথা তার পছন্দ হয়নি, তবুও নিঃশব্দে বলে উঠল, জোর করে এই পৃথিবীর বুকে সবকিছু পাওয়া গেলেও সত্যিকারের ভালোবাসাটা আজও পাওয়া যায় না। ইকবাল খান দীর্ঘশ্বাস টেনে বললেন, তাহলে বিশ্বের সব থেকে সুন্দরী রমণীকে উপস্থিত করি তোমার সামনে, তুমি এক পলক দেখো যদি তোমার। ইকবাল খানের কথা শেষ করার আগেই রোশন বলে উঠল, চুপ করো ড্যাড, আমার আর কোনো সুন্দরী রমণীকে চাই না। আমি জীবনসঙ্গী ছাড়াই কাটিয়ে দিতে পারবো এই ছোট্ট জীবন। আমার জন্য টিকিট কাটো, আমি ইমিডিয়েটলি দেশ ছাড়বো ড্যাড। ইকবাল খান জানেন নিজের ছেলে সম্পর্কে এই মুহূর্তে তাকে হাজারবার বুঝালেও হয়তো সে বুঝতে না। ইকবাল খান অসহায় দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বাধ্য ছেলের মতন রুম থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে গেলেন। ইকবাল খানের কি বলা উচিত আপাতত তিনি ভেবে পাচ্ছেন না। ইকবাল খানকে বেরিয়ে যেতে দেখে রোশন প্যাকেট থেকে আরেকটি সিগারেট বের করে ধরালো। পরিহিত কালো রঙের স্যুটটিকে শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে, এরপর মুখ ডুবালো সিগারেটে। বুকের ভেতরে আজ ভীষণ কষ্ট হচ্ছে, যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে। ভীষণ করে ব্যথা করছে বুকের বাম পাশটাই, কেন করছে জানে না, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নিঃশ্বাস আটকে আসছে, ভেতরটা পুড়ে যাচ্ছে। আজ সব হারিয়ে গেল, আজ সব অপেক্ষা অবসান ঘটল। ভালোবাসা ঠিক রয়ে গেল, শুধু মানুষটি হারিয়ে গেল। হয়তো একতরফা ভালোবাসা এমনি হয়, যেখানে আমি তোমাকে সব সময় অনুভব করি ভালোবাসি, অথচ তুমি বুঝতেও পারো না। কখনো চাইনি তোমাকে আমার করে নিতে, আমি তো চেয়েছিলাম তোমার পাশে থাকতে, তোমাকে নিজের মতন করে ভালোবাসতে। হয়তো একতরফা ভালোবাসার কষ্টটা অপ্রকাশিত। তুমি অন্য কারোর সাথে হেসে কথা বললেও আমার বুকটা কেঁপে ওঠে, আমার নিঃশ্বাস আটকে যায়। তবুও বলি ভালো থাকো, সুখে থাকো। আমার এই একতরফা ভালোবাসার অধিকার আছে, চাহিদা নেই। হয়তো ঠিক তুমিও জানবেন না আমার এই একতরফা ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু ছিল ইরাবতী। জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো আমি তোমাকে, ভালোবাসবো অনন্তকাল। তোমার গল্পে আমি হিরো নয়, বরং ভিলেন হয়ে এসেছিলাম। তুমি তোমার রিয়েল লাইফের হিরোকে নিয়ে ভালো থাকো। ভালোবেসেছিলাম, ভালোবাসি, ইনশাআল্লাহ ভালোবেসে যাব ইরাবতী। আমার না হওয়া পূর্ণিমার চাঁদ, ভালো থাকো। আমাকে কালকে প্লিজ ইরার কাছে নিয়ে যাবেন। ঈশান এখন ল্যাপটপে মুখ গুজে থাকলেও জ্যোতির কথা তৎক্ষণাৎ কানে গিয়ে থাকল। বউ এত মিষ্টি করে আবদার করলে তা তো অবশ্যই পূরণ করতে হবে। ঈশান আদুরে গলায় বলল, কেন যাবে? কোনো প্রয়োজন। জ্যোতি কিছুটা এগিয়ে আসে ঈশানের দিকে, তারপর গম্ভীর মুখে শুধায়, হাতে গুনা আর 15 দিন পর ফাইনাল এক্সাম। অনেক দিন ক্লাস করা হয়নি। এখন পরীক্ষার প্রিপারেশন একদম ভালো না, সেই বিষয় নিয়ে কথা বলতে হবে। আপনি একটু নিয়ে যাবেন প্লিজ। ঈশান খুব স্বাভাবিকভাবে বলল, আচ্ছা কালকে নিয়ে যাব। এদিকে আসো। জ্যোতি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস, কেন? ঈশান দুষ্ট হেসে ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, একটু ইটিস পিটিস করি। জ্যোতি নাক খুঁজতে খুঁজতে বিরক্তি টেনে বলল, মুখের লাগাম দিয়ে চলেন, যখন তখন এসব বলেনছি। কে শুনে কার কথা? ঈশান বিছানা থেকে উঠে গিয়ে সোজা কোলে তুলে নিয়ে আসলো বিছানায়। ঠোঁটে ঠোঁট বুঝে কয়েক মিনিট নিয়ে টপ্ত একটা চুমু খেয়ে নিল। তারপর আস্তে ধীরে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। রাত প্রায় 12টার দিকে। ইরা ছোট বিড়াল ছানাকে নিয়ে শুয়ে আছে বিছানায়। গভীর রাত, ঘুমটাও গভীর, বাইরের ঠান্ডা শীতল হাওয়া। ইরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ছিল আদিলের জন্য, কিন্তু আদিলের আসতেই অনেকটাই লেট, তাই ইরা অপেক্ষা করতে করতে না চাইতেও ঘুমিয়ে পড়েছে। প্রায় মধ্যরাতের সূচনা, ঘড়ির কাঁটা টিংটং আওয়াজ তুলে তারই জানান দিচ্ছে।
ইরা এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। আদিল এলো মেলো পায়ে তড়িঘড়ি করে রুমের ভেতরে প্রবেশ করল। রুমের লাইট আগে থেকেই অন ছিল। ইরা বরাবরই অন্ধকার দেখে বেশ ভয় পায়। আদিল হাতের কালো স্যুটটাকে এক ডেল মেরে ফেলে দেয় বেশ কিছুটা দূরে, তারপর শব্দ করে রুমের দরজা লাগিয়ে দিয়ে হাতের শক্তি অনুযায়ী দরজায় একটা শক্ত গুছি মেরে দেয়। প্রচণ্ড রাগে হিসহিসিয়ে উঠছে বারবার। দরজায় এত শক্ত করে শব্দ হওয়ায় তৎক্ষণাৎ ইরা ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে যায়। ইরা মূলত আদিলের রাগের কারণটা বুঝতে পারছে না, পারার কথাও না, সে তো এতক্ষণ গভীর ঘুমে ছিল। হঠাৎ কি এমন হলো যে এত বেশি রেগে আছে আদিল? ইরা দুধ বিছানা ছাড়ল, বরং এগিয়ে গেল আদিলের দিকে। এলোমেলো চুল ছড়িয়ে আছে কোমর পর্যন্ত, ঘুমের রেশ এখনো কাটেনি। ইরা চোখ মুখ ডলতে ডলতে এগিয়ে গেল আদিল এর দিকে। আদিলকে বলে উঠল, কি হয়েছে আপনার, এমন ভাবে রেগে আছেন কেন? আদিল ইরার কথাকে কোনো রকম পাওয়া না দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এতে করে ইরা ভীষণ কষ্ট পেল। কি এমন হয়েছে যে তার সাথে কথা পর্যন্ত বলছে না? এত কিসের রাগ অভিমান তার উপর? ইরা দ্রুত আদিলের সামনে গিয়ে দাঁড়ালো এবং অসহায় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? আদিল ইরার বাহু টেনে রাগে রিড়ি করে বলে উঠল, কি আছে তোর মাঝে? অন্য পুরুষ কিভাবে আকৃষ্ট হয় তোর মাঝে? ইরার বাহুতে খুব শক্ত ধরেছে আদিল। এতে করে ইরা ভীষণ ব্যথা অনুভব করছে। ইরা কোনো কিছু বোঝার আগেই আদিল আবারও চেঁচিয়ে বলে উঠল, কুয়ার বাচ্চা, তোর দিকে মানুষ নজর দেয় কিভাবে? ইরা আদিলের কথার মানেটা একদমই বুঝতে পারে না। বুঝবে কিভাবে, সে তো জানেই না কি হয়েছিল। আদিলের রাগের কারণ, কে বা কারা তাকে কি নজর দিয়েছে। আদিলের এমন দমকে ইরা ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠল। আদিল কি করে এতটা বাজে ব্যবহার করতে পারে? ইরা ভীষণ রাগ চেপে বলল, কি এমন করেছি আমি যে আপনি আমার সাথে এই রকম ব্যবহার করছেন কেন? ইরার কথাই মুহূর্তে আদিলের মাথায় রাগের তাপমাত্রা ভীষণ বেড়ে গেল। তার মুখে মুখে কি না তর্ক করছে। আদিল ইরাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলে উঠল, পর পুরুষকে খুব ভালো লাগে তাই না? অসভ্য নারী, তোকে অন্য পুরুষ বাজে ভাবে দেখলো কিভাবে? ইরা সত্যি কিছুই বুঝতে পারছে না, কে দেখছে তাকে, কোন পর পুরুষ কার কথা বলছে আদিল। ইরার এবার বড্ড রাগ হলো আদিলের এমন ব্যবহারে। ইরা ভীষণ ভালোবাসে বলেই কি সব ভুল ত্রুটি তার হবে? মোটেও না, ভুল সবারই হয়। কিন্তু আজ ইরা কোনো ভুল করেনি। তাই ইরা আদিলের কাছে আর গেল না, বরং অন্য দিক ঘুরে চলে গেল বিছানার দিকে এক গুচ্ছ অভিমান নিয়ে। ইরা আদিলের রাগ না ভাঙিয়ে বরং চলে গেল বিছানার দিকে। তা দেখে আদিল ভীষণ রেগে উঠল। আদিল ইরাকে বিছানার যাওয়ার আগেই শক্ত হাতে বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। আদিলকে এমন ভাবে দৌড়তে দেখে ইরার রাগে ছটপট করতে লাগলো। কিছুক্ষণ আগে কোনো ভুল ছাড়াই তাকে কতগুলা কথা শুনিয়ে দিল, আর এখন কিনা ভালোবাসা দেখানো হচ্ছে। চাই না তার এমন ভালোবাসা। তাই ইরার রাগে কটমট করে বলে উঠল, ছাড়ুন আমাকে, একদম ছুবেন না আমাকে। কে শুনে কার কথা? আদিলের রাগী মস্তিষ্কটা আরো রেগে উঠল। রাগ কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে বেছে নিল ইরার উষ্ণ ঠোঁট। খুব শক্ত করে ইরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইরাকে কোনো কিছু বলার সুযোগ পর্যন্ত দিলে না, এমনি কোনো রকম ছটপট পর্যন্ত করতে দেয় না। রীতিমতো নিজের সবটুকু রাগ জিদ মিশিয়ে চুম্বন করতে থাকে ইরার অধরে। আদিল কোলে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল বিছানার উপর। তারপর ঝাঁপিয়ে পড়ল ইরার ছোট্ট বাহুর উপর। সমস্ত রাগ অভিমান জিদ ভালোবাসা ঢেলে দিল ইরার উপর। ইরা দুই হাতে শক্ত করে আকরে ধরে আছে আদিলকে। কে জানে এই ভালোবাসার নামক অত্যাচার ঠিক কখন চলবে। নতুন দিন, নতুন সকাল। ভোরের আলো ফুটেছে ধরণীতে। আশরাফ শিকদার বসে বসে সকালের খবরের কাগজ পড়ছেন এবং গরম গরম ধোয়া ওঠানো কফি খাচ্ছেন। আদিস শিকদার বসে বসে কোম্পানির প্রজেক্ট দেখছেন। অহনা শিকদার এবং মাইমুনা শিকদার সকালের নাস্তা রেডি করছেন। পাশেই হাত লাগিয়ে কাজ করছেন বেশ কিছু সার্ভেন্টরা। আদিস শিকদার আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বললেন, ভাইজান। আশরাফ শিকদার চোখ ঘুরালেন খবরের কাগজ হতে। কফিতে চুমুক চুমুক দিতে দিতে বললেন, কিছু বলবি? আদিস শিকদার বেশ কিছুটা উদাসীন হয়ে বলল, হ্যাঁ ভাইজান। বল। আদিস শিকদার কিছুটা মিনমিনিয়ে বলে উঠলেন, কলিকে বিয়ে দিতে চাই, বাদ বাকি পড়াশোনা না হয় বিয়ের পর করবে। আশরাফ শিকদার কিছুটা বিরক্তি টেনে বললেন, কলি এখনো ছোট, আপাতত আমি কলির বিষয়ে তেমন কিছু ভাবছি না। এসব ফালতু টেনশন মাথা থেকে জেরে ফেল। আদিস শিকদার কখনো বড় ভাইয়ের মুখের উপর কথা বলে না, হয়তো আজকেও মুখের উপর কিছু বলবে না, তবে অনুরোধ তো করতে পারে। তাই আদিস শিকদার বলে উঠলেন, আমার বন্ধু বেলাল চেয়ারম্যান এর এক মায়ের ছেলে আমেরিকা থাকে, বিজনেস করে, নিজের কোম্পানি ও আছে আমেরিকাতে। এখন আমার বন্ধু বেলাল বেশ অনুরোধ করছে ভাইজান, আমি তাদেরকে নিরাশ করতে চাই না।
আপনি যদি একবার ভেবে দেখতেন। আশরাফ শিকদার কিছু সময় নিয়ে বিষয়টা ভাবলেন। যেহেতু আদিসের বন্ধু তার মানে তো চেনা পরিচিত মানুষ, বাবার যেহেতু আপই নেই সেইখানে বড় বাবা হয়ে আপই করাটা বেমানান, তাই আশরাফ শিকদার বললেন। যেহেতু আদিব এখনো বিয়ে করেনি, তাই আমার মনে হয় কলির আগে আদিবকে বিয়ে করানো প্রয়োজন, যেহেতু বংশের একটি রীতিনীতি বলে ও কথা আছে। আদিস শিকদার বেশ স্বাভাবিকভাবে বললেন, ভাইজান, বেলালের একটি মেয়ে ও আছে, আপনি চাইলে আমরা আদিবের জন্য ওই মেয়েটাকে দেখতে পারি। আশরাফ শিকদার নিজের ছেলেকে না জানিয়ে কোনো কিছু বলতে বা ইচ্ছে প্রকাশ করলেন না, বরং অল্প কথায় ওর করলেন। আগে আদিব কি বলে শুনি, তারপর না হয় ভেবে দেখব। আদিস শিকদার বললেন, আচ্ছা ভাইজান। আদিল দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে ইরার কোমর। সারারাত এই ভালোবাসার নামক অত্যাচার দিয়ে ক্ষণে ক্ষণে ব্যথা দ্বারা প্রভাবিত করে রেখেছে ইরার ছোট্ট শরীরটাকে। সারা রাত এক চিলতে পরিমাণ ও ঘুম আসতে দেয়নি ইরাকে। যখন ধরণী জুড়ে সূর্যের আলো ফুটায় ব্যস্ত, তখন থেমে গিয়েছে এই নিষ্ঠুরতম ভালোবাসা। শেষ রাতে শাওয়ার নিয়ে ঘুমিয়ে আছে একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে। আদিল এর বলিষ্ঠবান শক্ত বাহুতে জড়িয়ে রেখেছে ইরান নামক ছোট্ট মেয়েটাকে। শেষ রাতে শাওয়ারের পর বেশ কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল ইরার। রাতে বেশ সজাগ থাকার ফলে এখন দুইজন গভীর ঘুমে আচ্ছন্ন। আদিলের ফোনে অ্যালার্মটা বাজছে সেই কখন থেকে, বারবার অ্যালার্ম এর শব্দে ঘুম ভেঙে যায় ইরার। আদিলের শক্ত পুরুষালী হাত দ্বারা দুহাতে শক্ত করে জড়িয়ে রেখেছে ইরাকে সেই মধ্যে রাত থেকে। ইরার ঘুম ভেঙে যাওয়াতে ছটপট করছে বিছানা থেকে ওঠার জন্য। আদিলের হাতটাকে কোনো রকম নিজের শরীর থেকে আদিলকে ছাড়িয়ে প্রথমেই ফোনের অ্যালার্ম বন্ধ করে, তা চলে যায় ওয়াশরুমে। রাতের অনাকাঙ্ক্ষিত অত্যাচারিত ভালোবাসার ফলে শরীরে বেশ অনেকটাই ব্যথার সৃষ্টি হয়েছে। ইরা দুধ ফ্রেশ হয়ে রুমে চলে আসে। আদিল এর লং টি শার্টটা চেঞ্জ করে নরম সুতির থ্রি পিস পরে নেই। চুলগুলাকে হাত খোপা করে, মাথায় বেশ লম্বা করে কাপড় টেনে আদিলকে ডেকে তুলতে চেষ্টা করল। শুনছেন? ইরা একবার ডাকে আদিলকে, তারপর বড় দেয়াল ঘড়িতে সময়টা একবার দেখে নিল, সকাল 8:21। মুহূর্তেই ইরা কপাল কুঁচকে ফেলে, এত সকাল হয়ে গেছে তারপর ও ঘুম থেকে ওঠে নিচে যায়নি। ইরা দ্রুত আদিলকে ডাকল ঘুম থেকে তোলার জন্য। এর মাঝে ফের আবারও বেজে উঠল সেই বাজে অ্যালার্মটা। ইরা এগিয়ে গেল ফোনের দিকে, এরপর আদিল এর ফোনটাকে হাতে তুলে নিয়ে প্রথমেই অ্যালার্মটা বন্ধ করে দিল। কি বাজে অ্যালার্ম! ঘুম থেকে উঠতে পারে না সময় মতন, তাহলে আবার অ্যালার্ম দিয়ে রাখতে হয় কেন? বলেই তো হয় সময় মতন তুলে দিও, সেটাও বলতে পারে না, আবার অ্যালার্ম দিয়ে রাখে। ইরার হঠাৎ চোখ পড়ল ফোনের ওয়ালপেপারে এর দিকে, যা দেখে রীতিমতন অবাক হয়ে গেল ইরা। ইরার লাল চুড়িদার পরা ছবিটা কেমন ঝকঝক করছে ফোনের ওয়ালপেপারে। ইরা এক রাশ ভালোবাসায় মিশিয়ে তাকালো আদিল এর দিকে। এত ছবি থাকার পর ও কেন তার ছবি দিতে হবে? আদিল শিকদার তো নিজেই একজন সুদর্শন পুরুষ, তাহলে নিজের ছবি কেন দেয়নি? কেন এই অগোছালো নারীর ছবি দিয়ে রাখতে হবে? ইরা কিছুটা সময় নিয়ে ছবিটা দেখল, তারপর নির্দিষ্ট জায়গায় ফোনটাকে রেখে দিয়ে আসলো। তারপর আবার ও চলে গেল আদিলের কাছে তাকে ঘুম থেকে উঠানোর মতন বিশ্বযুদ্ধে। এর মাঝে বারবার কল আসছিল আদিলের ফোনে। ইরা বেশ বিরক্ত হয়। কে কল দিয়েছে কে জানে, ইরা তো জানে না। আদিল সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। ইরা কখনো আদিলের ফোন রিসিভ করে না। হয়তো আজকেও করবে না, কিন্তু না আজ এমনটা হলো না। বারবার কল আসায় ইরা কিছুটা বিরক্তি নিয়ে এগিয়ে গেল ফোনের দিকে। ফোনটা হাতে তুলে নিতেই চোখ পড়ল রিজলুমান নাম দিয়ে সেভ করা একটি নাম্বারে। ইরা বেশ কিছুটা সংকোচ নিয়ে ফোনটা রিসিভ করল। ইরার হ্যালো বলার আগেই অপর প্রান্তের লোকটা রাগী গম্ভীর গলায় বলে উঠল, আজকের মধ্যে নারী সহ অস্ত্র পাঠাতে হবে, নয়তো তার পরিমাণ খুবই খারাপ হতে চলেছে। তুই আমার বন্ধু, এর জন্য সুযোগ দেয়া হয়েছিল বারবার, এখন আর সময় নেই। তারা এখন আর টাকা ও ব্যাক নিবে না। বুঝতে পারছিস, 10 কোটি টাকার লেনদেন। এবারের মতন ডিলটা ওকে করি, পরের বার থেকে ভাবা যাবে। রিজলুমান এক মুহূর্তেই এত কথা বলে ফেললেন। কিন্তু অপর পাশ থেকে কোনো ওর না আসাতে তিনি রাগে রিরি করে উঠলেন। সময় বিকাল 5টা, শুনতে পাচ্ছিস? অপর পাশ থেকে কথার শব্দ না আসাতে রিজলুমান বেশ বিরক্ত হয়ে কয়েকটা গালি দিয়ে ফোনটা কেটে দিল। ইরার শরীর কাঁপছে, কাঁপা কাঁপা হাত নিয়ে ফোনটাকে কোনো রকম দূরে রাখল। ইরার ভীষণ কষ্ট হচ্ছে, সে কি কখনো পারবে না তার স্বামীকে ভালো পথে আনতে? তাদের কি আর সুখের ছোট সংসার আর হবে না? এত পাপ একজন মানুষ কিভাবে বয়ে বেড়ায়? একজন পাপীর সাথে সংসার কিভাবে সম্ভব? ইরা এমন ভাবনার মাঝে একটু করে কেঁদে উঠল। ইরা হাতের বাহু দিয়ে চোখের পানি মুছতে মুছতে নিচে চলে গেল। এই মুহূর্তে তার একদম ইচ্ছে করছে না স্বামীর রূপী অমানুষটার সাথে কথা বলতে।
সকাল সকাল বাড়িতে কমিশনার আব্দুল মামুনের উপস্থিত না চাইতেও অনেক কিছু বলে দিচ্ছে। আব্দুল মামুন আজ প্রপার পুলিশ ড্রেসে নয়, বরং একজন নর্মাল মানুষের মতন শার্ট প্যান্টও পরেছেন। তার হঠাৎ এই বাড়িতে আসার কারণটা সম্পূর্ণভাবে অজানা। আব্দুল মামুন আশরাফ শিকদারকে লম্বা সালাম দিয়ে সোফায় গিয়ে বসলেন। আশরাফ শিকদার যথেষ্ট সহমত প্রকাশ করলেন এবং বিনয়ের সাথে সালামের ও নিলেন। আশরাফ শিকদারের এমন ভালো ব্যবহার দেখে আব্দুল মামুন কিছুটা অবাক হলেন। আশরাফ শিকদার তো এত ভালো মানুষ নয়, তাহলে হঠাৎ করে এত ভালো ব্যবহারের মানে কি? আশরাফ শিকদার বাড়ির সার্ভেন্ট ডেকে বললেন, চা নাস্তা দিয়ে যেতে। মিনিট 5-এর মধ্যে ট্রি ভর্তি থালায় খাবার সাজিয়ে দিয়ে গেলেন বেশ কিছু সার্ভেন্টরা। আশরাফ শিকদার আব্দুল মামুনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এত সকাল সকাল কেন? কোনো সমস্যা হয়েছে কি? আব্দুল মামুন বেশ স্বাভাবিকভাবে বললেন, জি স্যার, একটু তো সমস্যা হয়েছে। আশরাফ শিকদার বেশ মনোযোগ দিয়ে আব্দুল মামুনের কথাটাগুলোকে শুনতে লাগলেন। আব্দুল মামুন স্থির গলায় বললেন, কাল থেকে আজ সকাল 10টা পর্যন্ত 50টা মেয়ের উধাও। তাদের খোঁজ খবর কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের সবাই পুলিশ কমপ্লেন করছেন, এছাড়া মিডিয়াতে এসব প্রচার করা হচ্ছে। উপর মহল থেকে বলল আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে। আমার সেজন্যই আপনার কাছে আসা। আশরাফ শিকদার মুহূর্তেই মুখটা কুঁচকে ফেললেন এবং গম্ভীর গলায় বললেন, বিষয়টা খুবই দুঃখজনক, তবে এই বিষয়ে আমি কি সাহায্য করতে পারি তোমাকে? আব্দুল মামুন অল্প হেসে বললেন, স্যার, আপনি তো একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার ছেলে স্বয়ং আদিল শিকদার এমপি, সেই সুবাদে আপনারা দুইজনই বেশ কাছে লাগবেন সরকারের। তাছাড়া এমনটাও তো হতে পারে আপনারা এর সাথে জড়িত থাকতে পারেন বিশেষভাবে। আব্দুল মামুনের শেষ কথাটা একদম আগুনে ঘি ডালার মতন কাজে লাগলো। আশরাফ শিকদার মুহূর্তে রেগে উঠলেন, গাজারা দিয়ে বলে উঠলেন, কোনো প্রমাণ ছাড়া অনুমান করে আমাদের ঘিরে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তোমাকে আমি এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারি। আব্দুল মামুন তাচ্ছিল্যের হাসি মিশিয়ে বলে উঠলেন, আমাকে চাকরি নিয়ে কোনো হুমকি দিবেন না, আমরা আইনের লোক, এমন হুমকি দুমকিতে আমরা ভয় পাই না। আর হ্যাঁ, আপনি হয়তো চোখ থাকতেও অন্ধ হয়ে গেছেন। আমি কমিশনার আব্দুল মামুন হয়ে আপনার এই শিকদার মহলে আসেনি, বরং শুধুই সামান্য একজন আব্দুল মামুন হয়ে এসেছি, যার শরীরে না আছে আইনের পোশাক আর না আছে চাকরি হারানোর ভয়। আশরাফ শিকদার নিজেকে খুবই অপমানিত বোধ করলেন। ওনার মনে হলো হয়তো তাকে অপমান করা হচ্ছে। আশরাফ শিকদার ভীষণ রেগে গেলেন এবং রাগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে এসে তাকে অপমান করার শাস্তি কি হতে পারে তুমি নিশ্চয় জানো। তাছাড়া আমি স্বয়ং আশরাফ শিকদার এতটাও দয়ালু নয় যে আমাকে অপমান করার সাথে আমি তোমাকে ক্ষমা করে দিব। আব্দুল মামুন শব্দ করে হেসে উঠলেন এবং বললেন, এই না হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসল রূপটাকে কনিট পাথরের নিচে চাপা দিয়ে রেখেছেন, এবার প্রকাশ করে ফেলেন। সময় তো চলে এসেছে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি রাজনীতিবিদ হতে পারেন, আপনার হাত ঠিক যতটা লম্বা তার থেকেও 1000 গুণ লম্বা হয় আইনের হাত। আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন। ইরা সিঁড়িতে দাঁড়িয়ে এতক্ষণ সবগুলা কথায় মনোযোগ সহকারে শুনল। কিছুক্ষণ আগে আসা আদিলের ফোনে কল, এখন আবার কিছু নারী উধাও হয়ে যাচ্ছে। ইরা একে একে দুই মিলিয়ে নিল। যদি আদিল সবকিছুর সাথে জড়িয়ে থাকে, তবে এতগুলা মেয়েকে কোথায় রাখবে? বাড়িতে আনার মতন বোকামি তো সে মোটেও করবে না, তাহলে কোথায় রাখতে পারে? ইরার ভাবনার মাঝে আয়রা বলে উঠল, কি হয়েছে তোমার, তুমি কাঁপতেছ কেন? হঠাৎ করে আয়রার ডাকে ইরা ভাবনার ছেদ ঘটল। আয়রা হয়তো অফিসে যাওয়ার জন্য প্রপার ভাবে রেডি হয়ে নিয়েছে। ইরা কিছুটা থতমত খেয়ে উঠল, তারপর কিছুটা আমতা আমতা করে বলে উঠল, কিছুই তো হয়নি আবু। আয়রা খুব স্বাভাবিকভাবে বলল, মিথ্যা বলছো কেন? তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কিছু নিয়ে ভীষণ টেনশনে আছো। ইরার এক মুহূর্তের জন্য আয়রাকে বেশ আপন মনে হলো, ঠিক তার বড় বোন আদ্রিতার মতন হয়তো সে বেঁচে থাকলেও এমন ভাবে কেয়ার করত। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ মিস করলো আদ্রিতাকে। ইরাকে এত সময় নিয়ে চিন্তা করতে দেখে আয়রা বলে উঠল, ইরা ঠিক আছো তুমি? ইরা এবার খুব স্বাভাবিকভাবে বলল, আপু আমি ঠিক আছি, প্লিজ চিন্তা করবেন না আমাকে নিয়ে। আয়রা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং হাত ঘড়িতে সময়টা একবার দেখে নিল। আর 1 সেকেন্ডও দেরি করল না, বরং ড্রয়িং রুমের সবাইকে উপেক্ষা করে বেরিয়ে গেল শিকদার মহল থেকে। ইরা বেশ কিছু সময় নিয়ে আয়রার চলে যাওয়ার প্রাণে তাকিয়ে রইল। আব্দুল মামুন একবার চোখ ঘুরিয়ে তাকালেন ড্রয়িং রুমের সবার দিকে, তারপর স্থির নয়নে তাকালেন ইরার দিকে। আব্দুল মামুন একবার তাকাতেই চোখ পড়ল ইরার চোখে। আব্দুল মামুনের অপলক দৃষ্টি বলে দিচ্ছে অনেক কিছু।
হয়তো তা বোঝার ক্ষমতা হয়েছে ইরার যথেষ্ট। আব্দুল মামুন আর কিছু বলল না, শুধু ঠোঁটে এক রাশ হাসি নিয়ে বেরিয়ে গেল শিকদার মহল থেকে। অহনা শিকদার এবং মাইমুনা শিকদার খাবার টেবিলে সবার জন্য নাস্তা রেডি করছেন। সাথে সাথে সার্ভেন্টরাও সাহায্য করছেন। ইরা এবার সিঁড়ি ডিঙিয়ে ড্রয়িং রুমে আসলো। অহনা শিকদারের সাথে সাথে কাজে সাহায্য করতে চাইলে অহনা শিকদার গম্ভীর গলায় বললেন, তুমি বসো, আমি খাবার দিচ্ছি, আমাকে হেল্প করার জন্য বাসায় আরো অনেক লোক আছে। ইরা যে আরেকবার বলবে আম্মু আমিও আপনাকে একটু সাহায্য করি, ততটা সাহসে বোধহয় করল না, তাই ইরা বাধ্য মেয়ের মতন চুটি করে বসল চেয়ারে। ইরার পাশে যে আদিল নেই সেটা কারোর চোখে না পড়লেও আশরাফ শিকদার এর চোখে ঠিক পড়ে গেল। আশরাফ শিকদার যথেষ্ট বিনয়ের সাথে ইরাকে জিজ্ঞেস করলেন, আদিল কি এখনো ঘুম থেকে ওঠেনি আম্মু? আশরাফ শিকদারের বলা শান্ত কথায় ইরা চট করে ওর করল, না আব্বু, আমি যখন নিচে আসলাম তখনও তিনি ঘুমিয়েছিলেন। ওহ। অহনা শিকদার কলিকে উদ্দেশ্য করে বললেন, তোমার ভাইয়াকে খাওয়ার টেবিলে আসতে বলো, আদিলের সাথে আমার ইম্পর্টেন্স কথা আছে। কলি টেবিল ছাড়লো উপরের রুমে যাবে বলে, তখনই দেখা গেল আদিল 2/4 প্যান্টের সাথে শর্ট হাতের গেঞ্জি পরে ফোন দেখতে দেখতে নিচে আসছে। পুরো টেবিল ভর্তি মানুষ সবাই তাকিয়ে দেখছে আদিলকে, অথচ আদিলের ফোকাস প্রথম থেকেই ফোনের দিকে। ইরা একবার তাকিয়ে ফের চোখ ঘুরিয়ে নিল। আদিল সোজা এসে বসলো ইরার পাশের চেয়ারে। ইরা বিষয়টাকে দেখে ও না দেখার নাটক করে নিজের খাবারে মন দিল। আদিব এই মুহূর্তে খাওয়ার সাথে সাথে ফোন দেখতে ও বেশ বেজি। আদিবের পাশেই কলি বসে আছে। আশরাফ শিকদার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আদিব তোমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, তুমি এখন আর বেকার নও। আমি তোমাকে বিয়ে করাতে চাই, যদি তোমার পছন্দের কেউ থাকে তবে আমাকে জানাও, নয়তো আদিসের বন্ধু বেলালের মেয়েকে দেখতে যাব তোমার জন্য। আদিব মনে মনে খুশিতে একটা লুঙ্গি ড্যাশ দিতে চাইল, কিন্তু এত মানুষের সামনে তো আর লুঙ্গি ড্যান দেয়া যাবে না। আদিবের মনে হলো যেন মেঘনা চাইতেন চল পেয়ে গেল। তবে আশরাফ শিকদারের শেষ কথাটা মোটেও ভালো লাগলো না। কোনো বেলতেলের মেয়েকে আদিব একদম বিয়ে করবে না, সে তো বিয়ে করবে রিমঝিমকে। আদিবকে এক মনে ভাবতে দেখে কলি পায়ের উপর পা দিয়ে লাথি মেরে ফিসফিস করে বলল, যদি এই মুহূর্তে হানিমুনে ও চেয়ে থাকো তবে অতি শীঘ্রই ফিরে আসো, তোমার মতামতের অপেক্ষা করছে সবাই। আদিব নিমিষেই বোকা বনে গেল। কলির মাথায় শব্দ করে কাটটা মেরে আশরাফ শিকদারকে বলল, না ড্যাড, কোনো আলু বাবেল আলুর মেয়েকে আমি বিয়ে করব না। আদিবের এমন অদ্ভুত কথায় কলি ফিক করে হেসে ফেলল। কলিকে এমন ভাবে হাসতে দেখে মাইমুনা শিকদার চোখ গরম করে মেয়ের দিকে তাকালেন। মাইমুনা শিকদারকে এমন ভাবে তাকাতে দেখে কলি মুহূর্তেই মাথা নিচু করে খাওয়াতে মন দিল। আদিস শিকদার কিছুটা কপাল কুঁচকে তাকালেন আদিবের দিকে। আশরাফ শিকদার কিছু রাগী গলায় বললেন, বিয়ে কি করবা না নাকি? আশরাফ শিকদারের কথা শেষ করার আগেই আদিব টুস করে বলে ফেলল, অবশ্যই বিয়ে করব ড্যাড, আমার বয়স কত তুমি জানো? আশরাফ শিকদার কপাল চাপড়াতে চাপড়াতে গম্ভীর গলায় বললেন, তোমাকে জন্ম আমি দিয়েছি, তোমাকে খাওয়ে পরিয়ে বড় আমি করছি, আর তুমি কিনা আমাকে জিজ্ঞেস করছো তোমার বয়স আমি জানি কিনা? আকেল ছাড়া বেকল ছেলে জন্ম দিয়েছি আমি। আদিব রাগে ফুসফুস করতে লাগলো। অহনা শিকদারের গম্ভীর মুখে চেয়ে বলে উঠল, মম আমি তো জানতাম আমাকে জন্ম তুমি দিয়েছ, কিন্তু ড্যাড যে বলছে ড্যাড আমাকে জন্ম দিয়েছে, তার মানে আমার কি তুমি মম নও ড্যাড? মম হাওফানি আমার জন্ম কিনা আমার ড্যাড দিয়েছে, মানে একজন ছেলে। সরি ড্যাড, আমি তোমাকে মা হিসেবে চিনতে ভীষণ ভুল করে ফেলেছি ড্যাড। রূপী মম সরি। কিন্তু আদিবের এমন বেকল মার্কা কথা শুনে সবাই একসাথে শব্দ করে হেসে উঠল। শুধু মায় আশরাফ শিকদার বাদে তিনি গম্ভীর মুখে চেয়ে রইলেন আদিবের দিকে। আদিব ছোট মানুষ সেটা নয়, ঠিক আছে, তাই বলে ড্রয়িং রুম ভর্তি মানুষের সামনে বাবাকে বাবা থেকে মা বানানোটা কি খুব জরুরি ছিল? অহনা শিকদার আশরাফ শিকদারের রাগের কারণটা বুঝতে পেরে অহনা শিকদার বেশ শব্দ করে রেগে বলে উঠল, আদিব কি হচ্ছে এসব? বাবা হয় তোমার? আদিব গাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো, এবার মাকে উদ্দেশ্য করে বলল, এসব বলতে হয় না ড্যাড, তুমি তো আমার ড্যাড, উনি তো আমার মম। অহনা শিকদার চোয়াল শক্ত করে বললেন, আদিব তুমি এখনো বাচ্চা নও, তাই উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। আদিব এবার শান্ত হয়ে বলল, ওকে। এখনক্ষণ আদিল শুধু মায়ের নীরব দর্শক হয়ে সবটাই দেখল। এবার কিছুটা গলা উঁচিয়ে বলল, কামাল স্যারের মেয়েটা দেখতে ভালোই, আমার মনে হয় আদিবের ও পছন্দ হবে আর তোমাদেরও, তাই আমি চাই কালকে ওনাদের বাড়িতে তোমরা সবাই যাও, মেয়েটাকে দেখে আসো এবং বিয়ের পাকা কথা সেরে আসো। কামাল স্যারটাকে
কেউ জানে না, শুধু আদিব আর কলি জানে। তবে আদিল কিভাবে জানলো? তাহলে কি ভাইকে কলি সবকিছু বলে দিল? আদিব চোখ গরম করে কলির দিকে তাকালো। এর মাঝে আদিবের চোখ গরম করার ব্যাপারটা কলি বুঝতে পেরে কলি ইশারায় বুঝিয়ে বলল সে কিছুই জানে না এবং আদিলকে কিছু বলেওনি। তবে আদিল কিভাবে জানলো? আদিব আমতা আমতা করে বলল, ভাই তুমি কিভাবে? আদিবের কথা চলুই যাক, আশরাফ শিকদার গম্ভীর মুখে বলে উঠল। কামাল স্যারকে। আদিবকে পাওয়া না দিয়ে কলি টুস করে বলে উঠল, কামাল স্যার তো আমাদের শিক্ষক, রিমঝিমের বাবা। বড় ভাইয়া তুমি কি কোনো ভাবে রিমঝিমের কথা বলছো? আদিল জুসটা খেতে খেতে বলল, হয়তো তাই হবে। আদিব ভালোভাবে বলতে পারবে। আদিল হাতের গ্লাসটা টেবিলে রেখে চলে গেল নিজের রুমে। সবাই বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিব নিষ্পাপ মুখে কিছুক্ষণ চেয়ে রইল আদিলের দিকে, এরপর এক এক করে বাড়ির সবার দিকে। আদিব মনে মনে ভাবল, আদিল কি তাকে সাহায্য করলো নাকি আরামসে নর্মাল বাস দিল? আদিব থতমত খেয়ে যাচ্ছে বারবার, কি বলবে বুঝতে পারছে না। আদিবকে এমন নাজেহাল দেখে আশরাফ শিকদার বলে উঠলেন, কামাল স্যারের নাম্বারটা মনে করে আমাকে দিও। আদিব খুশিতে গদগদ হয়ে বলল, ওকে। আশরাফ শিকদার মুহূর্তেই আদিবকে জব্দ করে ফেললেন এবং গা ছেড়ে বলে উঠলেন, তুমি কোথায় পাবে কামাল স্যারের নাম্বার? তার মানে কি আগে থেকেই তুমি ওনাদেরকে চিনো? আদিবের খুশিটা মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, আসলে ড্যাডি মানে। আশরাফ শিকদার ছেলের মনটা নিমিষেই বুঝতে পেরে বলে উঠলেন, হয়েছে যাও, আর নাটক করতে হবে না। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সবকিছুই বোঝার ক্ষমতা রাখি। আর তেমাকেও। আদিব এক রাশ হাসি মেখে বলল, ধন্যবাদ ড্যাড। দুপুর ছাড়িয়ে বিকেল, বাইরের তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছে। অল্প অল্প ঠান্ডা শীতল মুগ্ধ আবহাওয়া বয়ে চলেছে ধরণী জুড়ে। আদিল দুপুর গড়াতেই বাসা থেকে বেরিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে সেটা হয়তো বাড়ির কেউ জানে না, জানার কথাও না। আদিল কাউকে বলে যায় সে কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে, এমনকি ইরাকেও না। ইরা বেকুনিতে দাঁড়িয়ে এক মনে কিছু একটা ভেবেই চলেছে। ইরার ভাবনার ছেদ ঘটে দুইটি ছোট্ট ছোট্ট হাতের স্পর্শে। ইরা কারোর স্পর্শ আঁচো করতে পেরে পেছনে ফিরে তাকাতেই দেখে জুথি। জুথি আলতো করে জড়িয়ে ধরে রেখেছে ইরাকে। ইরা কিছুটা অবাক হয় এই অসময়ে জুথিকে এই বাড়িতে আসতে দেখে। জুথি আদুরে গলায় বলে উঠল, অনেক মিস করছিলাম তোকে। বিয়ের পর থেকে তো আমাকে একদম ভুলেই গিয়েছিস। ইরা ঠোঁটের কোণে এক চিলতে হাসি দিয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি কখনোই ভুলতে পারবো না। আর হ্যাঁ, কখনো ভুলতে চাইও না আমি। ইরার কথা শুনে জুথি ফিক করে হেসে ফেলল এবং বলে উঠল, এক্সাম তো কাছাকাছি চলে এসেছে। প্রিপারেশন কেমন তোর? ইরা মাথা চুলকাতে শুরু করলো। সে তো এক্সামের কথাটা বলে গিয়েছিল। প্রিপারেশন একদম জিরো। কিভাবে এই প্রিপারেশন নিয়ে এক্সাম দিবে? ইরা আমনে ভাবতে লাগলো। ইরাকে এমন ভাবনার মাঝে ডুবে যেতে দেখে জুথি শক্ত করে ধাক্কা দিয়ে বলে উঠল, এক্সাম হলে চলে গেলি নাকি? ফিরে আই জলদি। ইরার এবার যেন কিছুটা ঘোর কাটল। সে গলার স্বর খাদে নামিয়ে মিনমিন করে বলল, আমি তো বলেই গিয়েছিলাম এক্সামের কথা, আমার প্রিপারেশন একদম জিরো। জুথি এবার বেশ স্বাভাবিকভাবে বলল, ভালোই তো, দুইজনের একদম সেম অবস্থা। এবার না হয় দুইজন একসাথে মিলেমিশে ফেল করার মুহূর্ত তাকে উপভোগ করব। জীবনে একবার হলে ফেল করে হলেও এমন স্বভাবের কাজ করতে হবে। ইরা কপাল কুঁচকে ফেলল, বড় বড় চোখে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, ফেল করা বুঝি স্বভাবের কাজ? জুথি সাথে সাথে সম্মতি প্রকাশ করে বলল, হুম, 100%। ইরা বাঁকা হেসে বলল, তাহলে তুই বছর বছর ফেল করে স্বভাবের কাজ কর। আশরাফ শিকদার এবং ওনার পরিবারের সবাই বসে আছেন ড্রয়িং রুমে। আজকে নতুন করে ঈশানও যুক্ত হয়েছে তাদের সাথে। নির্বাচনে আদিল জয়ী হবার পর থেকে ঈশান আর শিকদার মহলে আসতে পারেনি নিজের ব্যস্ততার জন্য। হয়তো জুথি আসার কথা না বললে ঈশান আজকেও আসতো না। সোফায় আশরাফ শিকদারের পাশেই বসে আছে ঈশান। আশরাফ শিকদারের সাথে ঈশানের সম্পর্কটা বেশ ভালো বরাবরই। আমি তোকে বারবার নিষেধ করার পর আমার নাম্বারে কেন কল করলি? আদিল ক্ষিপ্ত মেজাজে কথাটি বলল রিচ লুমানকে। রিচ লুমান বিরক্তি টেনে বলল, তাহলে কি করতাম আমি? প্রয়োজন ছিল তোকে। আদিল দাঁতের দাঁত পিছে রাগে রিড়ি করতে করতে বলল, ফাকিং ইউর প্রয়োজন। কলটা আমার বউ দরে ছিল। সে নিশ্চয় কখনো চাইবে না তার স্বামী নারী সহ বিভিন্ন অস্ত্র পাচার করুক। রিচ লুমান একরাশ বিরক্তি নিয়ে বলল, সোহরাত, সে জানুক আজ নয়তো কাল সে তো জানবেই। আর যদি এত বেশি সমস্যা হয় তাকে নিয়ে, তাহলে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে কর। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ছে নাকি? আদিল এবার শক্ত গলায় বলল,
চুপ কর ইডিয়েট, ফাজলামো করিস না, বউ আমার ইরাই যথেষ্ট। আর আমি দ্বিতীয় বিয়ের জন্য কোনো রকম ইচ্ছে পোষণ করছি না। রিচ রুমান কিছুটা হাসি হাসি মুখ করে বলল, শালা তুমি বউয়ের গোলাম। আদিল শক্ত গলায় বলল, আমিও দেখব বিয়ের পর তুই বউয়ের কি হস। চল আজকেই তোকে বিয়ে করাবো। রিচ রুমান শব্দ করে হেসে উঠল। সে করবে বিয়ে ইম্পসিবল। মেয়েরা বিশ্বাসের অযোগ্য, তাদেরকে বিয়ে করা মানে নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করা। কোনো রকম এই পেরা সে এই জীবনে নিতে চায় না। কোনো রকম ভুলে বেঁচে আছে সেই ছলনাময়ী নারীকে। আবার কোনো ছলনাময়ী তার জীবনে আসুক সে মোটেও চায় না। রুমান গাজেরে বলে উঠল, বন্ধু আমি বিয়ে ছাড়াই ভালো আছি, আমি এত দুধ বউয়ের গোলাম হতে চাই না। আদিল প্রসঙ্গ পাল্টালো, এবার সিরিয়াস গলায় বলল, আমি তোকে বললাম না কেবল আমি এমপি হয়েছি এখনই এত রিস্ক নেওয়া যাবে না, তারপর ও কেন আমার অবাধ্য হবে। একদিনে এতগুলা মেয়েকে কিভাবে কিডন্যাপ করলি? সাহায্য করছে কে তোকে? আদিল বেশ কিছুটা রাগী গলায় কথাগুলা বলল। রিচ রুমান আদিলের রাগের কারণটা আনুদাস করে পেরে বলে উঠল, টাকা থাকলে বাঘের চোখও মেলে, আর সেখানে কিনা সামান্য কয়েকটা মেয়ে। এ তো মেয়েরা বাহান হাতকে কাম হ্যাঁ। আদিল রাগের রিড়ি করে দাঁতের দাঁত পিছে বলল, বোকার মতন কথা বলছিস কেন? তুই এই দেশে প্রথম এসেছিস, তাছাড়া তুই কার সাথে হাত মিলিয়েছিস? তোকে এইগুলা নিয়ে টেনশন করতে হবে না, আমি এই দিকটা ঠিক সামলে নিব। যদি তোর উল্টা পাল্টা কাজের জন্য আমার কোনো সমস্যা হয়, তাহলে আমি তোকে দেখে নিব। আন্ডারস্ট্যান্ড? আদিল রাগের রাগান্বিত হয়ে দু জায়গা পরিবর্তন করল। এইখানে আর কিছু মিনিট থাকলে হয়তো খুনাখুনির পর্যায়ে চলে যেত। আপনি সারা দিন কোথায় ছিলেন? আমাকে একবারও কল করেননি। এখন আমি পুরনো হয়ে গেছি তাই না? একদম কথা বলবেন না আমার সাথে। রিমঝিম বেশ রাগ নিয়ে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে উঠল, সারাদিন আজকে আদিব একবারও কল করেনি তাই? কেন করেনি পরে শুনবে, আগে নিজের রাগগুলোকে ভালোভাবে ছেড়ে নেক। রিমঝিম একদারে কথাগুলা শেষ করল। এদিকে আদিব বেচারা কোনো টুশব্দ পর্যন্ত করছে না। তাই দেখে রিমঝিম আরো রেগে গিয়ে বলল, এই যে ডক্টর সাহেব, অজ্ঞান হয়ে তাল হারিয়ে বেসামাল হয়ে মরে পড়ে আছেন নাকি? রিমঝিম এইটা কি বলল? আগাগোড়া সবটাই কেমন অদ্ভুত। আজকে আদিব এর ফোন থেকে কলটা কলি করছে, কিন্তু রিমঝিম কোনো কিছু না শুনে এক গুষ্টি কথা শুনিয়ে দিয়ে দিল। কলি রিমঝিম এর বকা খেয়ে কপাল কুঁচকে আদিব এর দিকে তাকিয়ে আছে। এদিকে বেচারা আদিব ঠোঁটে ঠোঁট কামড়ে হাসতেছে। কলির রাগে কটমট করে উঠল, এই রিমঝিমের বাচ্চা, আমি কলি তোর ডক্টর সাহেব নয়, ইডিয়েট। কলির নামটা শোনার সাথে সাথে রিমঝিম মুখটা গম্ভীর করে বলল, তোর ফোনে কি হয়েছে? ওনারটা দিয়ে ফোন দিছিস? কলি রেগে এক ধমক দিয়ে বলল, চুপ কর কোয়া। সরি পাখি, ভুল করে বকা দিয়ে ফেলছি। আর হবে না, দেখ কানে ধরছি। কলি এবার মনটাকে নরম করে শব্দ করে হেসে দিয়ে বলল, বিয়ের আগেই ঠিক মতন নাট বল্টু টাইট করে রেখো প্রিয় ভাবি। তোমার হতচ্ছাড়া না হওয়া স্বামী কিন্তু বড্ড বাদর। কলির এমন কথা শুনে রিমঝিম শব্দ করে হেসে উঠল। এদিকে বেচারা আদিব মহাশয় বড্ড গাল ফুলালো। তাকে বারবার ইনসাল্ট করা হচ্ছে। একজন বোন তো আরেকজন হবু বউ কাকে কি বলবে সে একদম জানে না। আদিব ফোনটা কলির থেকে টেনে নিয়ে হিসহিসিয়ে বলল, এই যে ম্যাডাম, আপনি কেমন বউ হয়? আপনার সামনে আপনার স্বামীকে ইনসাল্ট করা হচ্ছে, আর আপনি কিনা দাঁত চেপে হাসতেছেন। সে আজ সমাজ কোথায়, আর আমি কোথায়? সত্যি আজ আমি লজ্জিত, এবং আমরা পুরুষ জাতি বড্ড অবহেলিত। আদিব তো কথা শেষ করতেই পারল না, তার আগেই এই পাশ থেকে কলি হিহি করতে হাসতে শুরু করলো। আরেক দিকে রিমঝিম। আদিব কাকে কি বলবে, কি বোঝাবে এদেরকে? সব বাদ, এবার আদিব কপালে হাত দিয়ে বসে পড়ল। এই বউ আর বোন এক বাড়িতে একসাথে থাকলে তাকে যে কতবার নাজেহাল হতে হবে স্বয়ং আল্লাহ মালুম। কলি দাঁত চেপে হাসছে তো হাসছেই। আদিব বালিশ ছুঁড়ে মারল কলির মুখে, রাগে রিড়ি করে বলে উঠল, খুয়া বের হও আমার রুম থেকে। দরকার নাই তোর মতন বোন নামক ঘটকের। কলি বালিশটা ক্যাচ ধরল, আবারও শব্দ করে হাসতে শুরু করল। কলির এমন ভাবে হাসাহাসি করতে দেখে পাশের রুম থেকে ঈশান জুথি ইরা সবাই চলে এসেছে রুমে। আরেকটু শব্দ করে হাসলে হয়তো বাড়ির বড়রাও চলে আসত। আদিব ইরা এবং ঈশানকে দেখে কিছুটা সংকোচ বোধ করল। তাতেই বাকি সবাই তো বন্ধুর মতন। ঈশান সোজা গিয়ে বসল আদিবের পাশে, আর জুথি এবং ইরা বসল কলির পাশে। কলি সেই আগের মতন হাসছে, তাই দেখে ইরা বলল, কলি ঠিক আছো? কলি একটু থেমে বলল, আমি ঠিক আছি ভাবি, তোমার দেবর কিন্তু ঠিক নাই। ইরা এক পলক আদিবের দিকে তাকালো, ফের বলল, কই আদিব তো ঠিকই আছে। তাই ইরা এবার আদিবকে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া, আপনি ঠিক আছেন?
আদিব বেশ স্বাভাবিকভাবে বলল, জি ভাবি, আমি ঠিক আছি। আদিবের হাতের ফোনটা স্পিকারে দেয়া, হয়তো রিমঝিম এতক্ষণে সবার উপস্থিত প্লাস সবার গুলো শুনে নিয়েছে। আদিব যেই স্পিকারটা কমানোর চেষ্টা করতে লাগলো ঠিক তখনই অপর পাশ থেকে রিমঝিম বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। ইরাকে হঠাৎ করে ভাবিকে ডাকলো। তার গতিবেগ বুঝতে চেয়ে ইরা পেছনে ফিরে তাকায়। আশ্চর্য, কেউ নেই, তবে কে ডাকছে তাকে? আদিব এতক্ষণে বারবার ফোনের এর দিকে দেখছে, তাই ইরার এবার আর বুঝতে বাকি রইল না। তাকে ভাবি বলে সম্বোধনটা ফোন থেকে করা হয়েছে। তাই ইরা হাত বাড়িয়ে দেয় ফোনের দিকে, মানে বুঝাতে চাইছে যে ফোনটা তার হাতে দেয়া হোক। ইরা হাত বাড়ানোর সাথে সাথে আদিব ফোনটাকে ইরার হাতে তুলে দিল। ইরার কথা বলার আগে আবার ও রিমঝিম বলল, ভাবি আমি রিমঝিম, কলির বেস্ট। শুনতে পাচ্ছেন? ইরা আদিবের দিকে তাকিয়ে মিষ্টি হেসে ফোকাস করলো ফোনের দিকে। জি আপু, শুনতে পাচ্ছি। কেমন আছো আপু? রিমঝিম মিষ্টি করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। ইরা নিজের মনের কৌতূহল দূর করতে প্রশ্নটা অবশেষে করেই ফেলল, তুমি কি কামাল স্যারের মেয়ে? রিমঝিম বলল, জি ভাবি। আপনি কি আমার আব্বুকে চিনেন কোনোভাবে? ইরা এবার পিটপিট করে তাকালো আদিবের দিকে। আদিব সে তো লজ্জায় ঠোঁট কামড়ে হাসতেছে মিনমিনিয়ে। ইরা এবার বলল, ইনশাআল্লাহ আগামীকাল আমরা আসছি তোমাকে দেখতে, আমার একমাত্র দেবরের জীবন সঙ্গী করতে। রিমঝিম লজ্জায় লাল হয়ে গেল। আদিবের পরিবার থেকে সরাসরি বিয়ের বিষয়ে কথা বলছে। এত বড় সম্মানিত পরিবারে বউ হয়ে যাওয়াটা কেমন ভাগ্যের ব্যাপার। রিমঝিম চুটি করে বসে রইল বেশ কিছুক্ষণ। আর এই পাশ থেকে সবাই অপেক্ষা করছে ওর উড়ের। আদিব রিমঝিমের লজ্জার কারণটা বুঝতে পেরে বলে উঠল, ভাবি আমার বউটা কেমন লজ্জা পাচ্ছে, প্লিজ ফোনটা আমাকে দিয়ে দেন। আদিবের কথায় সবাই শব্দ করে হেসে উঠল। পাশ থেকে জুথি বলে উঠল, বিয়ের আগেই কত প্রেম ভালোবাসা বেয়াই। এই প্রেম ভালোবাসা কি বিয়ের পর এমনি থাকবে? আদিব সবাইকে উপেক্ষা করে বলে উঠল শব্দে, অবশ্যই ভালোবাসা সুন্দর হোক বিয়ের আগে কিংবা পরে। কলি চট করে বলে উঠল, জানো ভাবি ভাই না কালকে। কলির কথা শেষ করার আগেই আদিব মুখ চেপে ধরল আর রাগে কটমট করে বলল, এই দেখ কলির বাচ্চা লাথি খাবি। ঈশান যেন শুধুই দর্শক, ছুটি করে সবার আলাপ সালাপ দেখছে শুনছে। তার চোখ তো খুঁজছে আদিলকে। আজকের রাতে একটা পার্টি হলে মন্দ হতো না। কিন্তু আদিল কোথায়? আদিবের হাতটাকে কামড়ে ছাড়িয়ে দিল কলি আর বলে উঠল, যদি আবার কিছু বলো না তাইলে দেইকো আমি সব বইলা দিমু সবাইরে। আদিব কটমট করে বলল, হালকার উপর ঝাপসা থ্রেট দেয় আমাকে, কত বড় সাহস। পাশ থেকে ইরা বলল, তোমাদের বোন বলে কথা, সাহস তো তোমাদের মতনই থাকবে, এইটাই স্বাভাবিক। ভাবি তুমি প্লিজ কলির দলে অনন্ত নিজের নামটা লিখিও না। চিন্তা করবেন না ভাইয়া, আমি আপনার দলেই আছি। আশরাফ শিকদার, আদিস শিকদার এবং ওনাদের ওয়াইফ সোনালী তালুকদার সবাই বসে বসে কফি খাচ্ছেন এবং পারিবারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। আশেপাশের সার্ভেন্টরা সব খাবার দাবার সামনে এগিয়ে দিচ্ছেন। এর মাঝে আশরাফ শিকদারের নাম্বারে একটা কল আসে। নাম্বারটা অপরিচিত। আশরাফ শিকদার হয়তো নাম্বারটা চেনেন না, তবুও কল রিসিভ করলেন। অপর পাশ থেকে লম্বা সালাম দিয়ে বলল, স্যার মিডিয়াতে আপনাদেরকে নিয়ে বেশ কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। আশরাফ শিকদার মুহূর্তেই সোফা থেকে উঠে গিয়ে টিভি অন করলেন। বিশেষ করে সময় টিভিতে ঢুকেই দেখতেন পান বেশ কয়েকটা মেয়ের সাথে পুলিশ সহ আরো অপর মহলের বড় বড় জায়গার লোক গ্রেপ্তার। ধারণা করা হয়েছে এই মেয়েগুলোকে পাচার করার চেষ্টা করা হয়েছিল। তার সাথে জড়িত আছে বেশ আরো অনেকেই। খোঁজ নেওয়া হয়েছে এতে বড় বড় রাজনীতিবিদরাও জড়িত থাকতে পারে। এমনটাও হতে পারে এই কাজের সাথে আশরাফ শিকদার এবং ওনার ছেলে আদিল শিকদার ও জড়িত থাকতে পারে, যেহেতু তারাই এখন সর্বোচ্চ উপরে আছে রাজনীতির দিকে থেকে। সে হিসাবে ধারণা করা হচ্ছে এখানে সঠিক প্রমাণ পাওয়া যায়নি, তবে দুধ প্রমাণ সহকারে সব এভিডেন্স তুলে ধরা হবে সবার সামনে। বিশেষ করে সবার টার্গেট আদিল শিকদারের দিকে। এর আগে কখনো নারী পাচার নিয়ে তেমন কেনে জটিলতা ছিল না। নতুন এমপি আসার পরই এমন হলো। আশরাফ শিকদার সহ বাড়ির প্রতিটি মানুষ কপাল কুঁচকে তাকালেন আশরাফ শিকদারের দিকে। এদের এমন তাকাতাকি দেখে আশরাফ শিকদার লজ্জায় লাল হয়ে গেলেন। তার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে হয়তো তাকে নতুন করে আরেকটা বিয়ে করানো হবে, তাই সবাই মিলে তাকে দেখতে এসেছে। আহা, যদি এমনটা হতো মন্দ হতো না। আশরাফ শিকদার মুচকি মুচকি হাসছেন। এবার তার ভাবনারা এসে করা নাছে বারবার। অহনা শিকদার ভয়ঙ্কর দৃষ্টি মেলে তার দিকে নজর বুলাচ্ছেন। এদিকে বেচারা আশরাফ শিকদারের হুঁশ নেই। অহনা শিকদার রাগে কটমটিয়ে উঠলেন।
কিছু বলতে যাবে ঠিক তখনই আশরাফ শিকদার এর চোখ পড়ে অহনা শিকদার এর দিকে। আশরাফ শিকদার খেক করে গলা পরিষ্কার করে বললেন, তুমি এমন করে তাকিয়ে আছো কেন, খেয়ে ফেলবে নাকি? অহনা শিকদার নিজের মাঝের রাগে এবার আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, বরং বলে ফেললেন, এই বয়সের নারী পাচারছি। আশরাফ শিকদার রাগে কটমটিয়ে উঠলেন, তাকে কিনা নারীর দালাল মনে হয়। আশরাফ শিকদার রাগে রিরি করে বলে উঠলেন, ছি, আজ সমাজ কোথায়, আমার সম্মান কোথায়? আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কিনা এইসব দালালি করবছি। অহনা শিকদার কপাল কুঁচকে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর ও কিনা দালালি করো? আশরাফ শিকদার রেগে গেলেন, বড্ড রেগে গেলেন। তাকে কোনোভাবে বিশ্বাস করা হচ্ছে না কেন। আশরাফ শিকদার রাগে রিরি করে নিজের রুমে চলে গেলেন। তার কোথাও শান্তি নেই, সম্মান নেই। তার জীবনে ভালোবাসা এবং সম্মানের বড্ড অভাব। সে অতি দ্রুত আবার আরেকটি বিয়ে করবে। একজন রাজনীতি স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বউ মানায় না, কমপক্ষে ডজন খানেক প্রয়োজন ছিল। তবে এবার বাংলাদেশের কাউকে না, বরং বিদেশিদের বিয়ে করবে। বাংলাদেশের মেয়েরা লোকরা বুঝে কম, চিল্লায় বেশি। ইতিমধ্যে নিউজটা আদিলের কানেও পৌঁছে গেছে। যেই ভয়টা পেয়েছিল ঠিক সেটাই হলো। এতগুলা লোককে আদিল সেভ করবে কিভাবে? রিচ কিনা পুলিশকেও সাথে জড়িয়েছে। নর্মাল মানুষ তাদেরকে তো যেভাবে হোক ছাড়ানো হবে। তবে যারা পুলিশ তাদের কি চাকরি প্লাস সম্মানটা থাকবে? এর মাঝে রিফাত সব ধরনের খোঁজ খবর নিয়ে ফেলেছে। সবাইকে নাকি আব্দুল মামুন প্ল্যানিং মাফিক খুব বুদ্ধিমার সাথে দোছে। আশা করা যায় এর সাথে যারা আছে তাদেরকেও অতিদ্রুত ধরে ফেলবে। আদিল চেয়ারে শক্ত হয়ে বসে আছে। মনে হচ্ছে এই মুহূর্তে এক কূপ দিয়ে মাথা থেকে মন্ডুটা আলাদা করে দিতে। নিষেধ করার পরও কিনা উল্টা পাল্টা করল। আদিল রিফাতকে বলল, তুমি যাও, প্রয়োজন হলে তোমাকে আবারও ডাকবো। অনেক দিন পর কোম্পানির কিছু ইম্পর্টেন্স কাজের জন্য অফিসে এসেছিল। এর মাঝে রিফাত মিডিয়াতে এসব দেখে এসে আদিলকে বলল। আদিল ফোন বের করে কল করল সেভ করা নাম্বারে। একবার, দুইবার, তিনবার, তারপর ও রিচ রুমান কলটা ধরল না। কেন ধরছে না কলটা? আদিলের রাগে মাথা টনটন করছে। মেজাজ হারিয়ে যাচ্ছে বারবার। রিচ রুমান কেন ধরছে না কল? তাহলে কি ওকেও পুলিশ? আদিল পরের কথাটা শেষ করতে পারল না, তার আগেই ফোনটা কাঁপতে শুরু করলো। হয়তো তো ফোনটা সাইলেন্ট ছিল। কলটা আসার সাথে সাথে আদিল কল রিসিভ করে। রিচ রুমানের কিছু বলার আগেই আদিল শব্দ করে রাগে রিরি করে বলে উঠল, শুয়োরের বাচ্চা, কুয়ার বাচ্চা, আমার থেকে বেশি বুঝলি কেন? বলেছিলাম না বারবার বেশি বাল পাকনামি করিস না। কুয়ার বাচ্চা, যদি ভুল করেও আমার সামনে পড়িস তোর মন্ডু কেটে আমি ফুটবল খেলমু। ইডিয়েট, রিচ রুমান বারবার বলছে। আগে শুনবি তো? না, কোনো কিছুই শোনার নেই আমার। ইমিডিয়েটলি দেশ ছাড়। এই মুহূর্তে আমাকে বাধ্য করিস না তোর রুমে আসতে। রিচ রুমান আর কথা বাড়ালো না, বরং দীর্ঘশ্বাস টেনে বলল, ওকে। ইরা জুথি কলি তিনজন মিলে একসাথে এতক্ষণ টিভিতে এই নিউজটাই দেখল। অপস, কি শান্তি, সবাই মুক্তি পেয়ে গেল। এবার সবাই বাড়ি ফিরবে সবার পরিবারের কাছে। ইরা তো মনে মনে বড্ড খুশি। কি যে অদ্ভুত এক শান্তি লাগছে বলে বোঝানোর মতন নয়। ইরার খুব ইচ্ছে করলো এই মুহূর্তে একটি বার আদিলকে দেখতে। না জানি তাকে দেখতে ঠিক কতটা বেচারা অসহায় লাগছে। ইরা মনে মনে এক গাল হেসে নিল। আজকের রাতে সে অনেক আগে ঘুমাবেন না, বরং অপেক্ষা করবে আদিলের জন্য। তার অসহায় মুখখানা একটি বার দেখার জন্য। স্বামীর জন্য অনন্ত এতটুকু ভালোবাসা থাকা প্রয়োজন। বড্ড ভালোবাসি আপনাকে, অসভ্য বাজে লোক। আই ওয়েটিং ফর ইউ শিকদার সাহেব। ঘড়ির কাঁটা টুংটাং আওয়াজ তুলে গভীর রাতের সূচনা আরম্ভ করছে। রুমের মাঝে বড় দেয়াল ঘড়িটা বেজেই চলেছে কিছু সময় নিয়ে। ইরা চুপ করে বসে আছে পড়ার টেবিলে। মূলত পড়াশোনাটা ইম্পর্টেন্স নয়। ইম্পর্টেন্স হচ্ছে রাত জেগে স্বামীরের অপেক্ষা। ইতিমধ্যে 10 থেকে 12 কাপ কফি খেয়ে ফেলেছে, শুধু মাই ঘুম না আসার জন্য। এত কষ্ট করে রাত জেগে থাকার পর যদি দেখা না হয় শিকদার সাহেবের সাথে। ইরার বড্ড রাগ হচ্ছে, এত রাত অবধি কেউ কি বাড়ির বাইরে থাকে? কি এত কাজ বাইরে? নাকি বাইরে আরেকটা সংসার আছে? আমি শুনেছিলাম বেশি বড় লোকরা নাকি ঘরে একটা এবং বাইরে আরেকটা করে বউ রাখে, সংসার সাজায়। তাহলে কি শিকদার সাহেবের বাইরে আরো একটা সংসার আছে? ইরা এইসব নিয়ে ভাবতে থাকে কিছু সময় নিয়ে। সময় যখন 1:15 ঠিক তখনই বড় বড় পায়ের শব্দ ভেসে আসছে রুমের এই দিকে। ঠিক তখন ইরার ভাবনার ছেদ ঘটে। এই বড় বড় পায়ের শব্দের মালিকটিকে সে খুব ভালো করে চেনে। রুমের আলো ছলছল করছে। ইরা চেয়ারে বসে আছে। মূলত তাকে দেখলে মনে হবে সে এই মুহূর্তে পড়াশোনা করছে। আদিল এক পলক নজর ঘুরিয়ে নিল, এরপর রুমের দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করল। ইরা টেবিল থেকে উঠে চলে আসলো ঠিক আদিলের সামনে।
আদিলের কেমন মন খারাপ দেখতে। ইরা আদিলের সামনে দাঁড়াতেই আদিল বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখনো ঘুমান নিজে? ইরা বুঝতে পারল না আদিলের কি অল্প অল্প মন খারাপ নাকি। তাকে দেখে তো একদম স্বাভাবিক লাগছে। তাহলে কি আদিল সব ঠিক করে ফেলেছে? ইরার এবার ভীষণ রাগ হলো। আদিলের প্রশ্নের ছোট উত্তর দিয়ে বলল, এমনি পড়াশোনা করছিলাম, এখন ঘুমাবো। ইরা কথা শেষ করে আদিলের সামনে থেকে সরে দূরে চলে যেতে চাইলে আদিল ইরার কোমর টেনে শক্ত হাতে বলে উঠল, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এত অতলা হয়ে আছেন বললেই হয়। এত লজ্জা কিসের? এর আগেও তো আমরা। আদিলের পুরোপুরি কথা শেষ করার আগেই ইরা আদিলের মুখে আঙুল চেপে ধরে বলে উঠল, চুপ করুন অসভ্য লোক, মুখে কিছু আটকাই না তাই না? আদিল শক্ত হাতে ইরার কোমর টেনে মুখ ডুবালো গাড়ে, তারপর ফিসফিস করে বলল, ঘরের বউ হয়ে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লজ্জা লাগেন না বুঝি? ইরার শুকনো ডোক গিলল, ভয়ে নেতিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, মা, মানে কি বলছেন এসব? আদিল ইরার গা থেকে মুখ তুলে ইরার চোখের দিকে তাকিয়ে বলল, আব্দুল মামুন ও কিন্তু নারী পাচারকারীদের সঙ্গী ছিল। ইরা চট করে বলে উঠল, অসম্ভব, উনি কখনোই এমন বাজে কাজ করবেন না। ইরার এমন মোড়ে আদিলের মনে হলো নিজের স্বামীর থেকে পর পুরুষের প্রতি টানটা একটু বেশি মনে হচ্ছে। আদিল দাঁতে দাঁত পিষে বলল, কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স মোটেও ভালো নয়। ইরা আদিল থেকে নিজেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, আপনি ফাঁসিয়ে দিয়েছেন তাই না? আদিল নিঃশব্দে হাসল এবং বলল, মনের কথা এত তাড়াতাড়ি পরে ফেলতে পারো, এর জন্য তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ইরা মুহূর্তেই আদিলের শার্টের কলার টেনে ধরে শক্ত গলায় বলে উঠল, কেন করলেন এমন? ইরার এমন আচরণে আদিলের রাগ পা থেকে মাথা পর্যন্ত চলে গিয়েছে। আদিল রাগে রিরিরি করে বলল, ভালোবাসা, ফিলিং, মায়া, টান সব আমার জন্যই বরাদ্দ থাক। যদি অন্য কারোর জন্য তোমার চোখে এক বিন্দু পরিমাণ মায়া দেখি, তাহলে তোমার কি হাল করব আইসোয়ার আমি নিজেও জানি না। ইরার এবার বড্ড রাগ হলো নিজের প্রতি, তার জন্য কিনা একজন হনেস্ট পুলিশ বিপদে পড়ে গেল। ছি, ভাবতেই খারাপ লাগছে। কি হবে এবার? আদিল সে তো বড্ড রেগে আছে, তবে আব্দুল মামুনের খোঁজ নিবে কিভাবে? তার একদম ঠিক হয়নি রিজলুমানের নাম্বারটা মামুনকে দেয়া। তারা আইনের লোক, একটা এভিডেন্স পেলে পুরো 14 গোষ্ঠীর ডিটেইলস কালেক্ট করতে পারে। এখন কি হবে? ইরা বেশ সময় নিয়ে ভাবতে লাগলো। তার পাশে যে তার স্বামী স্বয়ং আদিল দাঁড়িয়ে, সেদিকে তার হুঁশ নেই। তার ভাবনার ছেদ ঘটল হঠাৎ আদিলের আক্রমণে। শক্ত হাতে কোলে তুলে নিয়েছে ইরাকে। ইরা কোলে ওঠার বিষয়টা বুঝতে পেরে ছটপট করতে লাগলো এবং ছাড়তে বলল আদিলকে। কিন্তু আদিল ইরার কোনো কথাকে পাওয়াই দিচ্ছে না। আদিল যে বড্ড রেগে আছে, যদি এখন সত্যি সত্যি কিছু। এসব ভাবতেই ইরা আরো ছটপট করতে শুরু করলো এবং বলে উঠল, আমাকে ছাড়ুন, নয়তো আমি চেঁচাবো। আদিল শব্দ করে হেসে বলল, ওকে, একটু জোরে চেঁচিও, তাহলে পাশের রুমে সবাই ভাববে। ইরা এবার কপাল কুঁচকে ফেলল, তার ভীষণ রাগ হচ্ছে। আদিল ইরাকে বিছানার উপর ফেলে দিল, তারপর নিচে উঠে গেল বিছানার উপর। আদিল যে বড্ড রেগে আছে, তার বউয়ের অন্য পুরুষের জন্য কেন এত মায়া, আজ রাগ ভালোবাসা দুটোই বিলীন করে দিবে তার ছোট্ট বউটাকে। আদিল ইরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে উষ্ণ চুমু খেতে লাগলো। আদিল কখনো কপালে তো কখনো ঠোঁটে গাড়ে চুমু দিতে দিতে একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ইরা বেশ ছটপট করছে, আদিলকে ছাড়ানোর চেষ্টা করছে। আদিলকে এমন পাগলামি করে ভালোবাসতে দেখে বড্ড অস্থির লাগলো ইরার। সবকিছু কেমন বেসামাল টালমাটাল হয়ে যাচ্ছে। আদিলের এমন ভাবে ঠোঁটের স্পর্শ তাকে একদম ঠিক থাকতে দিচ্ছে না। এত বেশি জ্বালালে ইরা কিভাবে নিজেকে সামলাবে? আদিলের শার্ট শক্ত করে ধরে আছে ইরা। আদিল এবার ইরার ঠোঁট ছেড়ে মুখ ডুবালো গাড়ে, গা থেকে গলায় অজস্র চুমু এঁকে দিল। ছোট ছোট চুমু এবং অজস্র কামড় বসিয়ে দিচ্ছে শরীরের প্রতিটি বাঁচে বাঁচে। ইরাকে বেসামাল উন্মাদ করে কানের শক্ত কামড় বসিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, অন্য পুরুষের প্রতি মায়া এবং টান কমাতে না পারলে প্রতি রাতে আপনাকে এই রকম অত্যাচারের শিকার হতে হবে ম্যাডাম। সকাল 8টার কাটায় গতকালের উল্টা পাল্টা নিউজের জন্য আশরাফ শিকদার সহ পরিবারে বেশ অনেকেই রাতে ঠিক মতন ঘুমাতে পারেনি। আজকে আশরাফ শিকদার বেশ সকালেই উঠেছেন ঘুম থেকে। ডায়াবেটিসের পাশাপাশি বুকেও প্রচণ্ড ব্যথা করে আজকাল। তাছাড়া হার্টের সমস্যা তো আছেই। তিনি সকাল সকাল বাড়ির সামনে খোলা মাঠে বেশ কিছু সময় নিয়ে হাঁটাহাঁটি করেছেন। বাড়ি ফিরে আপাতত একটা গ্লাস লেবু পানি খাবেন, বেশ ক্লান্ত তিনি। যেই ভাবা সেই কাজ, বাসায় গিয়ে সর্বপ্রথমে এক গ্লাস লেবু পানি খেয়ে নিলেন। অহনা শিকদার প্রতিদিনের মতন কিচেনে গিয়ে হেলদি স্যুপ রেডি করছেন।
অবশ্য বলা যায় এই খাবারটা তার নিয়ম করে প্রতিদিন বানাতে হয়। ডায়াবেটিসের সমস্যার কারণে আশরাফ শিকদারকে প্রায় বেশি দিন রাতের রুটি খাওয়ানো হয়। আশরাফ শিকদার সোফায় বসে আছেন। আদিস শিকদার সকাল সকাল বাজারে চলে গিয়েছিলেন নিজের মনের মতন বাজার করতে, এবং পাশাপাশি কিছু সমালোচনার শিকার হয়েছিলেন। অবশ্য সেইগুলা এড়িয়ে ভালো কিছু মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। আদিস শিকদার আশরাফ শিকদারের পাশে বসে গলা ছেড়ে বলল, ভাইজান, কালকে যারা উল্টা পাল্টা নিউজ দিয়েছিল এখন তারা পুলিশ কাস্টডিতে। অতি দ্রুত তাদেরকে আইনি-ভাবে বিচার করা হবে। আশরাফ শিকদার কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, মানে? আসলে ভাইজান, কালকে যে বড় বড় খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়াতে যেসব নারী পাচার এর সংবাদ প্রকাশ করা হলো, যেসব নারী পাচার পুলিশের লোকের ট্রাই করছে অন্য দেশের মানুষের সাথে হাত মিলিয়ে। আশরাফ শিকদার কথাটি শুনে শান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে সবটা তো প্রকাশ হলো। মানুষের আন্দাজ সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হলো। আশরাফ শিকদার চোখ ঘুরিয়ে দেখলেন এদিক সেদিকে। এই মুহূর্তে তার রাগী বউটাকে একটি বার অনন্ত চোখের দেখা প্রয়োজন। কালকে একটু সুযোগ পেয়েই কতগুলা কথা শুনিয়ে দিল। কই সেই হসারি বউটা? আজকে সামনে পেলে খরব করে দিবে। স্বামীর প্রতি বিশ্বাস তোমার নাই বা থাকতে পারে, তবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বিশ্বাস রাখাটা তোমার দায়িত্ব। আশরাফ শিকদার বুক ফুলিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিলেন। আহা, কি শান্তি আকাশে বাতাসে। ঈশান রাতে আদিবের সাথে ঘুমিয়েছিল, জুথি ঘুমিয়েছিল কলির সাথে। আজকাল ইরার পাশাপাশি কলির সাথেও বেশ বন্ধুত্ব হয়েছে জুথির। জুথি মেয়েটা এমনি মিষ্টি, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। জুথির এই দিকটাই ঈশানের বড্ড বেশি প্রিয়। ঈশান আশরাফ শিকদার পাশাপাশি বসেছে। ঈশান বরাবরই তাই করে। সোফায় বেশ জায়গা খালি থাকলেও সে গিয়ে বসে আশরাফ শিকদারের পাশের চেয়ার বা সোফায়। আশরাফ শিকদার কিছু সার্ভেন্ট ডেকে বললেন সবার জন্য হালকা নাস্তা দিয়ে যেতে। আশরাফ শিকদার বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি চাই আদিবের বিয়েটা সপ্তাহ খানেকের মধ্যে হোক, তারপর আমরা কলির। আশরাফ শিকদার বাকি কথাটা শেষ করলেন না। করার কোথাও নয়, কলি যে খুব ছোট, তাকে এখনই বিয়ে দিয়ে দিবে ভাবতেও ভীষণ কষ্ট হয় আশরাফ শিকদারের। কিন্তু তার একমাত্র ছোট ভাই যেহেতু চাইছে মেয়েকে বিয়ে দিবে, সেইখানে ঘুর আপই জানানোটা বড্ড বেশি ছেলে মানুষই। আশরাফ শিকদার একবার কলির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। এবার ঈশানকে উদ্দেশ্য করে বলল, ইয়াংম্যান, আদিবের বিয়ে উপলক্ষে তোমার আর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। তুমি আমাদের সাথে বরং আমাদের বাড়িতেই থাকবে। ঈশান কি বলবে বুঝতে পারছে না, বারবার জুথির দিকে দেখছে। আদিল শুধু বন্ধু হলে একটা কথা ছিল, এখন তো এদের সাথে পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এইখানে এতদিন থাকলে লোকের চোখের দৃষ্টি কটুর দেখাবে না। ঈশান শুকনো ডোক গিলল, দীর্ঘশ্বাস টেনে বলল, ইনশাআল্লাহ চেষ্টা করব আঙ্কেল। আদিব এগিয়ে বসল আশরাফ শিকদারের পাশে। কামাল সাহেবের নাম্বারটা বের করে যেই আশরাফ শিকদারকে দিবেন, তার আগেই আশরাফ শিকদার বললেন, কত দিনের সম্পর্ক মাই বয়? কিসের সম্পর্কের কথা বলছেন আশরাফ শিকদার? আদিব ফোনটা পকেট রেখে কিছুটা ভাবনায় তলিয়ে গেল। কিসের সম্পর্কের কথা বলছে? আদিবকে এমন চুপ করে থাকতে দেখে আশরাফ শিকদার বললেন, রিলেশনের বয়স কত তোমাদের? আশরাফ শিকদারের এমন নাজেহাল প্রশ্ন করতে দেখে প্রায় সবাই অনেকটাই অবাক হয়। ছেলের রিলেশন সম্পর্কে জানতে আগ্রহী, একই বাবা নাকি বন্ধু? আপাতত এই মুহূর্তে বাপ ছেলে দুইটাই বড় বড় চোখের দৃষ্টির শিকার। আদিব শুকনো ডোক গিলে বলল, আসলে ড্যাড মনে হয় সপ্তাহ খানেক। আদিবের এমন যুক্তি ছাড়া রিলেশনের কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলল। রিলেশন, তাও কিনা মায় 7 দিন। সবাইকে এমন ভাবে হাসতে দেখে আদিবের বড্ড রাগ হলো। এই মুহূর্তে তাদের হাসিকে ঠিক কতটা বিরক্ত লাগছে বলে বোঝানোর মতন নয়। সবাইকে আজব লাগছে। রিলেশন কি সপ্তাহ খানেকের হতে পারে না? রিলেশন বলতেই কি বোঝানো হয় লং টাইম, বছর? না, এমনটা হতেই পারে না। ভালোবাসা হতে বা চিনতে জানতে 24 ঘন্টায় যথেষ্ট, সেখানে কিনা 168 ঘন্টা ওভার হয়ে গেছে। এই দীর্ঘ সময় টুকুকেও বেশ লম্বা মনে হচ্ছে আদিবের। আর এই দিকে সবাই 7 দিন কথা শুনে মজা নিচ্ছে। আদিব কপাল কুঁচকে তাকালো সবার দিকে। এবার বিরক্তি টেনে বলল, আমি হসপিটালে চলে গেলাম, ইমার্জেন্সি কাজ আছে। আশরাফ শিকদার ছেলের রাগের কারণটা চট করে বুঝে ফেললেন। সে আর কোনো রকম ইয়েরাকি না করে বরং বললেন, আজকে তোমার যাওয়ার প্রয়োজন নেই। নতুন ডক্টর অ্যাপয়েন্ট করেছি আমি। আপাতত তোমার বিয়ের এই কয়দিন তারাই থাকবে ফুল ডিউটিতে, তাই তুমি রিল্যাক্সে থাকতে পারো। আদিব বাবার দিকে তাকিয়ে প্রাণ উজ্জ্বল এক হাসি দিল। কিছু মিনিট আগেও বাবার কথাটিকে বিরক্ত লাগত, আর এখন ভালোবাসা বেড়ে যাচ্ছে। আদিব সব অভিমান ভুলে বাবার পাশে গিয়ে চুটি করে বসল।
আজকে বিকেলে সবাই রিমঝিমদের বাড়িতে যাবে। সবাই মিলে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে শুরু করলো এবং সাথে বিভিন্ন আলাপ আলোচনা তো আছেই। আদিল বেশ ফর্মাল ড্রেস পরে চলে এসেছে নিচে। হয়তো কোথাও যাবে সেজন্যই মূলত এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তবে আজকে কিছুটা অদ্ভুত লাগছে আদিলকে, কখনো এমনটা হয়নি যে ইরার আগে আদিল ঘুম থেকে উঠেছে। হয়তো আজকেই প্রথম এমনটা হয়েছে। আদিল সোজা চলে যাচ্ছে বাড়ির বাইরে, দরজার সামনে পা পড়তেই অহনা শিকদার এর কঠোর থমকে চোখ পড়ল সবার আদিল এর দিকে। কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আদিব বেশ শান্ত গলায় ওর করল। ইম্পর্টেন্স মিটিং আছে, আপাতত সেখানেই যাচ্ছি। নাস্তা করে যাও, টাইম নেই। ইরা কোথায়? রুমেই আছে। কথা শেষ করার আগেই আদিল দুধ বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়ির প্রতিটি লোক জানে আদিল ঠিক যখন বাড়িতে থাকবে কেউ যেন তাদেরকে ডিস্টার্ব না করে। আদিল দিনের বেশিরভাগ সময় থাকে বাড়ির বাইরে, নিজেদের পার্সোনাল মোমেন্ট কাটানোর জন্য তাদেরকে যেন বিরক্ত করা না হয়। অহনা শিকদারের নির্দেশ। ইরা চুপ করে দাঁড়িয়ে আছে বেলকনির এক পাশে। রাতের উল্টা পাল্টা ভালোবাসায় ভীষণ কষ্ট হয়েছে তার, এখনো বেশ ব্যথা শরীরের প্রতিটি বাঁচে বাঁচে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছিল এবং মনটাও বেশ খারাপ। ইরা সকালের খাবারটা রুমের ভেতরে দেয়া হয়েছিল। হয়তো অহনা শিকদার সার্ভেন্ট ডেকে পাঠিয়ে দিয়েছিলেন। জ্যোতি নিজের খাবারটা শেষ করে চলে এসেছে ইরার রুমে পাশেই কলি। দুপুর ঘরিয়ে বিকেল। সবাই দুপুরের খাবার শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে এবার রেডি হচ্ছে রিমঝিমের বাসার উদ্দেশ্য। রিমঝিমের বাবাকে গতকাল রাতেই ফোন দিয়ে জানানো হয়েছিল তাদের বাড়িতে যাবার কথা। মূলত নাম্বারটা কলি দিয়েছিল। রিমঝিমের বাবা প্রথমে গুড় আপই জানালেও আশরাফ শিকদার বেশ বুঝে সুজিয়ে রাজি করেছেন। এখন সবাই একসাথে বেরিয়ে যাবেন। আদিব, ঈশান, কলি, জ্যোতি, ইরা, আশরাফ শিকদার এবং আদিস শিকদার সবাই রেডি সেটি হয়ে বেরিয়ে পড়ল একসাথে। নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রিফাত। আশরাফ শিকদার আগে থেকেই বলে রেখেছিলেন রিফাতকে তাদের সঙ্গে করে মেয়ে দেখতে যাবে। তাছাড়া রিফাত আর আদিবের সম্পর্কটাও বেশ ভালো বন্ধুর মতন। আশরাফ শিকদার আদিলের নাম্বারে মেসেজ লিখে পাঠিয়েছেন, সেই সাথে রিমঝিমদের বাসার লোকশনটাও। আশা করা যায় আদিল আসবে না, এমনকি ইরাও চাই না আদিল আসুক। প্রায় ঘন্টা খানেক পর সবাই পৌঁছে যায় রিমঝিমদের বাসায়। রিমঝিমের বাবা কামাল সাহেব আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন অতিথিদের জন্য। আশরাফ শিকদারকে তিনি আগে থেকে চেনেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে না চিনলে হয় তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসাটাও ভাগ্যের ব্যাপার। প্রতিটি বাবার রায় চাই তার মেয়েটা সুখী থাকুক। কামাল সাহেব ও তার ব্যতিক্রম নয়। আশরাফ শিকদার সহ পরিবারের প্রতিটি লোক হালকা কাজের সিল্কের পাঞ্জাবি পরেছেন। জ্যোতি, ইরা এবং কলি সবাই চুড়িদার পরে এসেছে। কামাল সাহেব সবার সাথে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে পরম যত্নের সাথে সহমত প্রকাশ করলেন। তারা সবাই এক এক করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কামাল সাহেবের বাড়িটা একতলা বিশিষ্ট, যেখানে রিমঝিম কামাল সাহেব, ওনার ওয়াইফ এবং তার ছেলে লিওন থাকেন। সবাই সোফায় বসতে বসতে চা নাস্তা এসে দিয়ে গেলেন বাড়ির একজন মধ্যবয়স্ক কাজের লোক। আশরাফ শিকদার এবার বললেন মেয়েকে এখানে নিয়ে আসতে তারা দেখবে। কলি এতক্ষণে উপরে রিমঝিমের কাছে ছিল। আশরাফ শিকদার বলার সাথে সাথে কলি রিমঝিমকে নিচে নিয়ে আসে। এই মুহূর্তে রিমঝিম মেরুন রঙের একটা শাড়ি পরে এসেছে, মাথায় বেশ লম্বা করে ঘোমটা টেনে রেখেছে। সবাইকে দেখার সাথে সাথে লম্বা সালাম দিল রিমঝিম। কলি রিমঝিমকে দরে নিয়ে বসিয়ে দিল আদিব এর ঠিক পাশে। কলির এমন কাজ দেখে আদিব ঠোঁট কামড়ে রাগ সম্বরণ করলেন। এই মেয়েটা কেন যে এত বা ল পাক না আল্লাহ ভালো জানে। কি হতো তার এত কিউটনেস বউটাকে তার সামনে রাখলে। পাশাপাশি রেখে যে চলে এলি বউটাকে এবার দেখবো কিভাবে। এখন বারবার তাকালে সবাই তো আমাকে লুচ্ছা ভাববে, তাই না? কলির বাচ্চা আগে তো বাসায় যায়, তারপর তোর খবর করে দিব আমি। আদিস শিকদার বেশ কিছু প্রশ্ন করলেন রিমঝিমকে ঘিরে। রিমঝিম বেশ লজ্জা আর ভয়ে ভয়ে সবগুলা প্রশ্নের ওর করল। আশরাফ শিকদার আর বেশি কথা বাড়ালেন না, বরং বললেন, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা পাকা কথা আজকেই শেষ করতে চাই। সাথে সাথে দুই পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। কামাল সাহেবের চোখে মুখে বিস্ময়, কে জানে সে ঠিক কতটা খুশি হয়েছে। বাবাদের কাছে মেয়েরা সব সময় তো বড্ড বেশি প্রিয় হয়। কামাল সাহেবের পরিবারের কাছেও আদিবকে বেশ ভালো লেগেছে, তাই তারা আর অসম্মতি করলেন না, বরং আশরাফ শিকদারের সাথে সম্মতি জানালেন। রিফাত সেই কখন থেকে বারবার দেখছে কলিকে, কিন্তু কলি এখন আর আগের মতন বারবার তাকায় না রিফাতের দিকে। আগে সব ভালোবাসা প্রকাশ করত, আর এখন শুধু লুকিয়ে রাখে ভালোবাসা নাকি গোপনেই শুনত।
কামাল সাহেবের এক মায়ের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগামী মাসে ইউএসএ চলে যাবেন। বিবাহ উপযুক্ত ছেলে কামাল সাহেব মনে প্রাণে চেয়েছিলেন তার ছেলেটিকে বিয়ে করাতে, কিন্তু তেমন কোনো মেয়ে পছন্দ হয়নি বলে বিয়েটা করাতে পারেনি। তবে রিমঝিমের ভায়োলিন্সি প্রথম থেকে কলিকে দেখেই চলেছে। এই কঠিন বিষয়টি বেশ লক্ষ্য করলেন কামাল সাহেব এবং রিফাত। রিফাতের বারবার রাগ হলেও কোনো উপায় পেয়ে খামছে দরে বসে আছে সোফায়। রিমঝিমকে আংটি পরিয়ে শুভ কাজের সূচনা আরম্ভ করলেন দুই পরিবার। আজ বাদে 3 দিন পর ঘরোয়াভাবে খুবই ছোট করে বিয়ের অনুষ্ঠান করা হবে। রিমঝিমের বিয়ের বিষয়ে সবকিছু কমপ্লিট করে, এমনকি পাকা কোথাও। এবার কামাল সাহেব খুব সম্মানের সাথে আবদার করে বললেন, আমার ছেলে লিওনের জন্য একটা মেয়ে খুঁজতেছি, কিন্তু তেমন ভালো কোনো মেয়ে পাচ্ছি না। আপনা আদিস শিকদার যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কামাল সাহেবের কথাটি ধরে ফেললেন। সে চাইছে না এই মুহূর্তে কাউকে ছোট করে কথা বলতে, যেহেতু তারা এখন পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আদিস শিকদার খুব স্বাভাবিকভাবে বললেন, আমার মেয়ে কলির বিয়ে আমি ঠিক করে রেখেছি। ইনশাআল্লাহ আদিবের বিয়ের কাজটা সম্পূর্ণ হলে আমার মেয়ে কলির বিয়েটাও হয়ে যাবে। আপনারা যেহেতু আমাদের পরম আত্মীয় হতে চলেছেন, তাই লুকিয়ে রাখাটা আমাদের জন্য ঠিক হবে না। রানিং